আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের আজকে ক্লাসটা অনেক জোস। আজকে 6 নাম্বার ক্লাস তোমাদের গুণগত রসায়নের উপর, কোয়ান্টাম মেকানিক্স। তো চলো, পরমাণুর মূল কণিকা নিয়ে কথাবার্তা বলতে হবে। আইসোটোপ, আইসোটোন, আইসোবার, তেজস্ক্রিয়তা কি, আলফা বেটা গামা রশ্মি। এটার উচ্চারণটা আসলে বিটা না, উচ্চারণটা আসলে বেটা। বেটা রশ্মি আমরা বলি বিটা, বিটা না। বিটা মানুষ, বেটা মানুষ কোনোটাই না, বেটা। আর নিউক্লিয়ার বিক্রিয়া নিয়ে কথাটা বলতে হবে, যেটা ফিজিক্সে তোমরা পাবা, বাট কেমিস্ট্রিতে আরো গভীরে যাইতে পারবে আর কি, ঠিক আছে? তবে কিছু জিনিস ফিজিক্স থেকে ক্লিয়ার হবে। চলো, সো হোয়াট ইজ কেমিস্ট্রি? কেমিস্ট্রি ইজ দ্য সায়েন্স which deals with matter and its transformation. সো এই যে ম্যাটার মানে পদার্থ নিয়ে কথাবার্তা বলতে হবে, এই জন্য আমরা রাদারফোর্ড বোরের মডেল পড়ছি। আর চেঞ্জেস ইট আন্ডারগোজ মানে যেসব পরিবর্তনের ভিতর দিয়ে সে যায়, অর্থাৎ যেসব অবস্থার পরিবর্তন তার ঘটে। সো আমাকে একটু বলো, পদার্থের অবস্থার পরিবর্তন ঘটাইতে কি লাগে? বলো তো, পদার্থের অবস্থার যদি আমি পরিবর্তন ঘটাইতে চাই তাহলে কি লাগে? টেম্পারেচার লাগে। দেওয়ান ফারদিন বলতেছে গরু লাগে। আচ্ছা ঠিক আছে, ও গরু দিয়ে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটাবে। সো তার মানে আমাদের এনার্জি নিয়ে কথা বলতে হবে আর ম্যাটার নিয়ে কথা বলতে হবে। সো কেমিস্ট্রি বেসিক্যালি ডিলস উইথ এনার্জি এন্ড ম্যাটার। তো মৌলিক পদার্থ তো দুই ধরনের হয় তোমরা জানো। মৌল মানে সরি, পদার্থ দুই ধরনের হয়, মৌল আর হচ্ছে যৌগ, তাই না? তো মৌল কারা, যৌগ কারা, এগুলো ভাই 9-10 জিনিস, এগুলো একটু দেখবা। তবে এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যেগুলো হয়তো তোমরা অনেকে জানো না বা খেয়াল করো নাই। সেটা হচ্ছে যে পদার্থের ক্ষুদ্রতম কণা কি? আহ অণুর ক্ষেত্রে হচ্ছে মৌল এবং মৌল যৌগের, আর পরমাণুর ক্ষেত্রে হচ্ছে মৌলের। মানে মৌলের ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু, আর অণুর অণু হচ্ছে যৌগেরও হইতে পারে, মৌলেরও হইতে পারে। যেমন ধরো হাইড্রোজেন। হাইড্রোজেন হচ্ছে তোমার মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা বলা যায়। আবার পানি, এটা হচ্ছে কি একটা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা। কণিকা বলতে অণু, অণু। ঠিক আছে, অণু কেন বলতেছি, এটা যদি ভাঙো তখন আর তুমি পানির কোনো বৈশিষ্ট্য পাবা না, ওটা বিনষ্ট হয়ে যাচ্ছে। তো অণু হচ্ছে স্বাধীন অস্তিত্বের অধিকারী, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। অণু হচ্ছে স্বাধীন অস্তিত্বের অধিকারী। এই যে দেখো, পরমাণুর কিন্তু স্বাধীন কোনো অস্তিত্ব নাই। তার মানে হচ্ছে কি জানো, তোমার কাছে কোনো একটা রুমের মধ্যে, কোনো একটা পাত্রের মধ্যে ধরো হাইড্রোজেন গ্যাস আছে, H2। তাহলে হাইড্রোজেনের যত বৈশিষ্ট্য আছে সব পাবা, কিন্তু এটাকে যদি তাপ দিয়ে ভাঙো, ভাঙার পরে কি হবে জানো? ভাঙার পরে ভাঙা ভাঙার পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি, এই যে হাইড্রোজেন পাইলাম, এই হাইড্রোজেনের এরকম জিনিস দুইটা পাবো, এরকম দুইটা পাবো। যখন তুমি একবার ভেঙে ফেলছো তখন আসলে ওরা ওই হাইড্রোজেন গ্যাসের যে বৈশিষ্ট্য সেগুলো আর দেখাবে না। বুঝছো? এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা, যে স্বাধীন অস্তিত্বের অধিকারী নয় পরমাণু। পরমাণুর স্বাধীন অস্তিত্ব নাই। আচ্ছা, তো এটাকে মার্ক করে রাখলাম, খুব গুরুত্বপূর্ণ কথা। কিভাবে বিক্রিয়া অংশগ্রহণ করে? পরমাণুতে বিভক্ত হয়ে তারপরে করে, সরাসরি করে। আর অণু ভাঙলে পরমাণু পাওয়া যায়, একই মৌলেরও হইতে পারে, একাধিক মৌলেরও হইতে পারে। যেমন সালফিউরিক অ্যাসিড, এটা ভাঙলে 3 ধরনের মৌলের পরমাণু পাবা। আর পরমাণুর ক্ষেত্রে পাবা কি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই টাইপের আরো সাবঅ্যাটমিক পার্টিকেল আছে, তাদেরকে পাবো। সহজ কথা, এগুলো খুব কঠিন কোনো জিনিস না, 9-10 জিনিস। তো পরমাণুর মূল কণিকা, এবার আসো, পরমাণু যেসব কণিকা দিয়ে গঠিত তাদেরকে বলে পরমাণুর মূল কণিকা, তোমরা জানো। এখন স্থায়ী মূল কণিকা হচ্ছে 3টা, অর্থাৎ সমস্ত পরমাণুতেই থাকে, এবং এগুলোর সংখ্যা নরমালি চেঞ্জ হয় না। নরমালি বলেছি, তার মানে কিন্তু চেঞ্জ হইতেও পারে। তেজস্ক্রিয়তার নাম শুনছো তোমরা? তেজস্ক্রিয় বিকিরণ হইলে যেটা হয়, ওই পরমাণু থেকে স্বতঃস্ফূর্ত ভাবে আলফা বেটা গামা রশ্মি নির্গত হয়। তো আলফা রশ্মি কি জিনিস, তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও, আলফা রশ্মি কি জিনিস? আলফা রশ্মি জিনিসটা কি একটু বলো তো। বলছিলাম দুইটা প্রোটন সাথে হচ্ছে দুইটা নিউট্রন, এই যে কম্বিনেশন, এটাকে বলা হচ্ছে আলফা রশ্মি। তাহলে যে পরমাণুটা তেজস্ক্রিয় এবং সে ধরো আলফা রশ্মি বিকিরণ করতেছে নিউক্লিয়াস থেকে কন্টিনিউয়াসলি, তার কিন্তু ক্রমাগত দুইটা করে প্রোটন, দুইটা করে নিউট্রন কমে যাচ্ছে, অর্থাৎ সংখ্যাটা পরিবর্তিত হচ্ছে। তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের বলাই লাগবে যে যদিও তাদের স্থায়ী মূলকণিকা আছে, কিন্তু ওই স্থায়ী মূলকণিকার সংখ্যাটা পরিবর্তন হচ্ছে। তো যাই হোক, তাহলে স্থায়ী মূলকণিকা কে কে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আমরা বুঝতে পারতেছি। অস্থায়ী মূলকণিকা কারা? পজিট্রন, মেসন, পাইন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, এই টাইপের অনেকগুলো এক্সাম্পল বইতে আছে, এই নামগুলো একটু মনে রাখতে হবে যে কোনগুলা এগুলা। 3 নাম্বার খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টারমিডিয়েটের জন্য, কম্পোজিট কণিকা। কম্পোজিট শব্দের অর্থ কি? মিশ্রণ।
একাধিক জিনিসের মিশ্রণকে আমরা বলি কম্পোজিট। যেমন তোমরা কম্পোজিশন লেখো না, ওই যে রচনা বলি আমরা যেটাকে। সো কম্পোজিট কণিকা বলতে কি বোঝায়? একাধিক ধরনের কণিকার মিশ্রণ। যেমন ধরো আলফা রশ্মি, এটাকে একটা কম্পোজিট কণিকা নাকি না? একটু আমাকে বলো তো, আলফা রশ্মি কম্পোজিট কণিকা নাকি না? ও এখানে তো লেখাই আছে আলফা রশ্মি কম্পোজিট কণিকা, কারণ কি দুইটা প্রোটন দুইটা নিউট্রন ছিল। ডিউটেরন, ডিউটেরন কি জানো? ডিউটেরিয়ামের নিউক্লিয়াসকে বলে ডিউটেরন। ডিউটেরিয়ামের নিউক্লিয়াস, ডিউটেরিয়ামের নিউক্লিয়াসকে বলা হচ্ছে ডিউটেরন। বুঝেছো? সো এগুলা হচ্ছে কি, ডিউটেরিয়ামের নিউক্লিয়াসে কি থাকে? একটা প্রোটন থাকে একটা নিউট্রন থাকে, তোমরা জানো। সো এই দুটার কম্বিনেশনকে আমরা বলতেছি একটা কম্পোজিট কণিকা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এই যে ইলেকট্রন প্রোটন নিউট্রন, এই তিনটা সম্পর্কে কিছু তথ্য জানতে হবে। কে কে আবিষ্কার করছিলেন? ইলেকট্রন যেমন বলছিলাম যে যে থমসন, তার ওই যে ক্যাথোড রে টিউব এক্সপেরিমেন্টের মাধ্যমে, মনে পড়ে তোমাদেরকে একটা ভিডিও দেখানো হয়েছিল, একটা বায়ুশূন্য একটা টিউবের ভিতরে একপাশে অ্যানোড থাকে একপাশে ক্যাথোড থাকে, অনেক হাই ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করি, তখন কি হয় ক্যাথোড থেকে অ্যানোডের দিকে কিছু এরকম গোল গোল জিনিস দেখতে পাচ্ছিলাম পিঙ্ক কালারের। সো ওইটা হচ্ছে তিনি ইলেকট্রন আবিষ্কার করছিলেন, এবং তারপরে রাদারফোর্ড এসে প্রোটন আবিষ্কার করছেন যদিও বলা হয়, বাট রাদারফোর্ড কিন্তু আসলে কি আবিষ্কার করছিলেন জানো? উনি আসলে প্রোটন কিন্তু আবিষ্কার করছেন, এটা ভুল কথা। উনি আসলে আবিষ্কার করছিলেন হচ্ছে নিউক্লিয়াস। উনি আবিষ্কার করছিলেন নিউক্লিয়াস। পরে এই বিজ্ঞানী চ্যাডউইক এসে নিউট্রন আবিষ্কার করছিলেন, তখন বুঝতে পারছিলাম যে নিউক্লিয়াসের ভিতরে তাহলে আরেকটা জিনিস ছিল, তার নাম হচ্ছে প্রোটন। তোমরা কি বুঝেছো আমার কথা? ওকে, ঠিক আছে। তারপরে দেখো অবস্থান কোথায়, পরমাণু শক্তি স্তরে থাকে ইলেকট্রন, প্রোটনের অবস্থান নিউক্লিয়াসে, নিউট্রনের অবস্থান নিউক্লিয়াসে, আমরা এগুলো জানি। ইলেকট্রনের প্রতীক হচ্ছে ই মাইনাস। এগুলো কিন্তু সবই ইনফর্মাল প্রতীক। এগুলো যে এখানে লেখা হয়েছে এগুলো সবই হচ্ছে ইনফর্মাল প্রতীক। ইনফর্মাল বুঝো? ইনফর্মালের বাংলা হইতেছে, এগুলো সবই হচ্ছে ইনফর্মাল প্রতীক। ইনফর্মাল সিম্বল মানে জাস্ট এমনি লেখার কাজে লিখি, বাট এটা আসলে তার প্রকৃত প্রতীক না। হ্যাঁ, এর প্রতীক আমরা একটু পরেই দেখবো, আজকেই দেখবো আর কি। তো ইলেকট্রনের প্রকৃত ভর 9.11 10 টু দি পাওয়ার মাইনাস 28 গ্রাম, প্রোটনের হচ্ছে 1.736 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম। আর এখানে একটু ঝামেলা হয়েছে, প্রোটনেরটা তো এটা না, তোমাদের মনে আছে প্রোটনের কোনটা? 1 কত বলো? 1.673, ওটা হচ্ছে 5, এটা হচ্ছে 3, 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম। মানে প্রোটন আর নিউট্রনের ভর খুবই কাছাকাছি। তাহলে আমরা একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে দেখো ম্যাস অফ প্রোটন আর ম্যাস অফ নিউট্রন খুবই কাছাকাছি, কিন্তু কে বড়? ম্যাস অফ নিউট্রনটা একটু বড়। এটাকে এইভাবে প্রকাশ করা হয় যে এখানে একটা ঢেউ দাগ দেওয়া হয়, ঢেউ মানে প্রায় সমান কিন্তু তারপরে একটু বড়। কে বড়? নিউট্রনটা একটু বড়। বুঝতে পারছো? ওকে। আর ইলেকট্রনের ম্যাসটা কি জানো? অনেক কম, অনেক কম, অনেক কম। কার চেয়ে? প্রোটনের চেয়ে। একটু খেয়াল করে দেখো, এখানে দেখা যাচ্ছে যে ইলেকট্রনের ভর হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 28, 28, আর ওটা 24। সো ডিফারেন্স কিন্তু অনেক। এবং সেটা কি আপেক্ষিক ভর বললে আমরা কার সাপেক্ষে ভর বের করব সেটা একটু তোমরা লিখে নাও। সেটা হচ্ছে সাবঅ্যাটমিক যত পার্টিকেল আছে, সাবঅ্যাটমিক পার্টিকেল মানে বুঝছো, মানে অ্যাটমের ভিতরে ঢুকলে যা পাওয়া যায় তাকে বলে সাবঅ্যাটমিক। সাবঅ্যাটমিক পার্টিকেল গুলোর ক্ষেত্রে একটু লিখে নাও, সাবঅ্যাটমিক, সাবঅ্যাটমিকের বাংলা হচ্ছে উপপারমাণবিক, অর্থাৎ উপপারমাণবিক। সাবঅ্যাটমিক পার্টিকেল গুলোর মধ্যে সাবঅ্যাটমিক পার্টিকেল গুলোর মধ্যে ভর এবং চার্জের স্ট্যান্ডার্ড, মানে যার সাপেক্ষে মাপে সে কে বলেন তো? মানে কার সাপেক্ষে সবাইকে মাপে?
বলতে পারবেন কার সাপেক্ষে মাপে? মানে ধরো তোমাদের ক্লাসে অনেক ভরের পোলাপাইন আছে, অনেক হাইটের পোলাপাইন আছে, তো আমি কার সাপেক্ষে সবাইকে মাপবো? আচ্ছা, সেটা হচ্ছে প্রোটন। সাব অ্যাটমিক মানে বুঝো না, অ্যাটমের ভিতরে ঢুকে গেছে, এখন তো আর হাইড্রোজেন হইতে পারবে না, হাইড্রোজেনের ভিতরকার জিনিসপত্র বলতেছি। তাহলে হলো প্রোটন, PROTON। এই কথাটা একটু মনে রেখো আর কি। সাব অ্যাটমিক পার্টিকেল গুলোর মধ্যে স্ট্যান্ডার্ড হচ্ছে আমাদের প্রোটন। খুব ইম্পর্টেন্ট কথা, খুবই খুবই ইম্পর্টেন্ট কথা। ওকে, এখন একটা ভালো প্রশ্ন আসছে, স্যার এত ছোট ছোট কণাগুলোর ভর কেমনে মাপা হয়? শোনা, মাপার অনেক পদ্ধতি আছে। তোমরা নাম শুনছো ইলেকট্রন মাইক্রোস্কোপ? ইলেকট্রন মাইক্রোস্কোপে এমন না যে ইলেকট্রনকে দেখা যায়, বাট ইলেকট্রন মাইক্রোস্কোপে ইলেকট্রনের তরঙ্গ ব্যবহার করে আমরা অন্য সবাইকে বুঝতে পারি। সো বুঝতে পারতেছো জিনিসটা কত সূক্ষ্ম? ইলেকট্রন হচ্ছে এই তিনজনের মধ্যে সবচেয়ে ছোট, ছোটখাটো সাইজে, মানে ধর্ম বৈশিষ্ট্য সব দিক দিয়ে বলা যায় আর কি। তো বুঝতে পারতেছে ইলেকট্রনকে নিয়ে যদি আমরা নাড়াচাড়া করতে পারি, তার মানে ডেফিনেটলি প্রোটন নিউট্রনকে নিয়ে নাড়াচাড়া করতেই পারি। এখানে দেখো ম্যাস অফ ইলেকট্রনের চেয়ে ম্যাস অফ প্রোটন অনেক বেশি, 1836 গুণ হবে আর কি প্রোটনেরটা, নিউট্রনেরটা আরো বেশি। তো তার মানে এটা কোনো ব্যাপার না। আচ্ছা, ইয়াসিন আরাফাত সিয়াম, ওরা একটা শিক্ষা দাও অনন্যা। ও একই প্রশ্ন অনেকবার করতেছে। পার্টিকেল কি? পার্টিকেল মানে কণা, কণিকা। যেসব কণিকা দিয়ে পরমাণু গঠিত, ইলেকট্রন প্রোটন নিউট্রন, এগুলোকে বলা হয় কণিকা বা কণা, ইংরেজিতে বলে পার্টিকেল। ঠিক আছে, ওকে। এবার আসো, একটু মোবাইলটা দিবা, অডিওটা একটু। শামীম ভাই, ওকে। তো এখন দেখো, এটা তো জেনে নিলাম, এটা খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু বারবার বলতেছি। পারমাণবিক সংখ্যা কি সবাই জানো? কোন একটা পরমাণু নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে সেই সংখ্যাটাকে আমরা বলি পারমাণবিক সংখ্যা। এন অফ পি এর মানে বুঝছো? প্রোটন সংখ্যা। এন অফ পি মানে, এটার মানে হচ্ছে প্রোটন সংখ্যা, এটার মানে হচ্ছে প্রোটন এর সংখ্যা, কতগুলো প্রোটন তার নিউক্লিয়াসে আছে। এটার মানে কি তাহলে? এটার মানে হচ্ছে প্রোটন যোগ নিউট্রন সংখ্যা। বুঝতে পারতেছো আশা করি? এটাকে কি বলে? ভর সংখ্যা বলে। প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা যোগফলকে বলা হচ্ছে ভর সংখ্যা। এটাকে বড় হাতের এ দিয়ে প্রকাশ করে। এ মানে আরিফ ভাই বললো না, এ মানে হচ্ছে ম্যাস নাম্বার। ওকে, আচ্ছা, এই ভর সংখ্যার আর একটা নাম হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা। নিউক্লিয়ন সংখ্যা। তোমরা এখন শামীম ভাইরে নিয়ে গবেষণা লাগাইছো? আচ্ছা, শোনো, শামীম ভাই হচ্ছে আমি আগে যে এলাকায় থাকতাম সেই এলাকার চা দোকানদার। তো ঘটনা হচ্ছে আমি যে জায়গায় যাই ওই জায়গার মানুষজনের সাথে না খুব ভালো সম্পর্ক হয় আলহামদুলিল্লাহ। তোমাদের এটা করার ক্ষমতা যোগ্যতা থাকা লাগবে, কাউকে ছোট করে দেখবা না। তুমি একজন চায়ের দোকানদার, তাকেও তুমি খুব সুন্দর সম্মান করে কথা বলবা। ওই যে একটা কথা বলে না যে ইফ ইউ ওয়ান্ট টু গেট সামথিং, ডু ইট ফার্স্ট। মানে তুমি কিছু পাইতে চাইলে, সম্মান পাইতে চাইলে সম্মান আগে দিতে হয়, তাহলে তুমি পাবা। তোমাকে আগে ভালোবাসা দিলে তুমি আমাকে ভালোবাসা দিবা। সো এই কাজটা সবার আগে তুমি নিজেই করা শুরু করবা আর কি, ভালো কাজ যা আছে। হ্যাঁ, খারাপ কাজের ক্ষেত্রে তুমি অগ্রণী থাকো না, অগ্রণী মানে আগায় থাকো না, ভালো কাজের ক্ষেত্রে আগায় থাকো। সো আমি হচ্ছে আমার বাসা চেঞ্জ করছি এই মাসে, মানে নভেম্বরের 1 তারিখে 2 তারিখের দিকে। সো উনি আমাকে অনেকদিন দেখেন না। সো যার ফলে হয়েছে কি, মাঝখানে একদিন ফোন দিছিলেন, আমি কল ধরতে পারি নাই, ব্যস্ত ছিলাম, মনেও ছিল না পরের কল ব্যাক করার কথা। আজকে আবার ফোন দিছে। তো আজকে এই যে ক্লাস নেওয়ার সময় কেবল 3বার ফোন দিয়ে ফেলছে, তো আমি ভাবলাম কোনো আর্জেন্ট ব্যাপার হয়েছে মনে হয়, সেই জন্য কল ব্যাক করছিলাম, মানে কলটা রিসিভ করছিলাম। তো এই যে দেখছো এই মানুষটার ভালোবাসা কি। সো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। যে তুমি মানবীয় হও, মানবিক হও, মানে এই মানুষগুলাকেও মূল্যায়ন করো। একজন রিক্সাওয়ালা, আমি রিক্সা উঠলেও তাকে জিজ্ঞাসা করি যে আপনার পাটা খালি কেন, আপনি খালি পায়ে রিক্সা চালাচ্ছেন কেন, বা আপনার শার্টে এখানে কি হয়েছে, আপনার হাতটা এখানে কি দাগ লাগছে, কি কেটে গেছিল নাকি। মানে এই কথাগুলো বলতে খুব ছোট, বাট দিজ আর দ্য থিংস দ্যাট ইন্ডিকেট দ্যাট হাউ মাচ হিউম্যান ইউ আর। তবে আবার তুমি দেখো এই সুন্দর সুন্দর মিঠা মিঠা কথা বললা, দেখা গেল রিক্সা থেকে নেমে আসার সময় রিক্সাওয়ালা টাকাই দিলা, তুমি নাই মেয়ে দিলা দৌড়, যে তোর সাথে অনেক মানবিক আচরণ করছি, এখন তোর আর টাকা পয়সার দরকার নেই। এই কাণ্ড আবার কইরো না আর কি, ঠিক আছে? আরিফ ভাই শিখাইছে কিভাবে মানবিক আচরণ করতে হয়।
এনিওয়ে, ভর সংখ্যার আরেকটা নাম হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা। ঠিক আছে, কেন বলে নিউক্লিয়ন সংখ্যা? শোনো, আমাকে একটু বলো, আমেরিকার অধিবাসীদেরকে কি বলে? আমেরিকান। ইন্ডিয়ার অধিবাসীদেরকে কি বলে? ইন্ডিয়ান। তো একইভাবে নিউক্লিয়াসের অধিবাসীদেরকে বলা হচ্ছে নিউক্লিয়ন। সো নিউক্লিয়ন থেকে, নিউক্লিয়ন শব্দটা থেকে আসছে হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা, যে নিউক্লিয়াসের যারা অধিবাসী তারা হচ্ছে, তাদেরকে একসাথে আমরা বলি নিউক্লিয়ন, বা কি বলে, নিউক্লিয়ার মেম্বার্স, বা সোজা কথায় নিউক্লিয়ন সংখ্যা। ঠিক আছে, এই আর কি। ওকে, এইবার আসো, পরমাণু আর কণা নিয়ে একটু কথাবার্তা বলতে হবে আমাদের। কি বলবো আগে একটু দেখে নেই। ওকে, ধরো তোমার কাছে একটা পরমাণু আছে, তো পরমাণুর প্রতীক কেমন হয়? এইচ মানে হাইড্রোজেন, এন এ মানে সোডিয়াম, পি মানে ফসফরাস, এরকম তো অনেক রকমেরই প্রতীক হয়। তো ধরো কোন একটা পরমাণুর প্রতীকই হচ্ছে পরমাণু। এই যে পরমাণুটার প্রতীকই হচ্ছে তোমার পরমাণু। আমার কথা কি বুঝেছো? পরমাণুটার প্রতীকই ধরো পরমাণু লেখা, এই যে এইটাই হচ্ছে তোমার প্রতীক। ওকে, এখন আমাকে একটু বলো, একটা পরমাণুকে চেনে কিভাবে? কি দেখে চেনে যে এটা সোডিয়াম পরমাণু নাকি নাইট্রোজেন পরমাণু নাকি নিকেল? জেড দেখে চেনে, রাইট? মানে প্রোটন সংখ্যা দেখে চেনে। এখন প্রোটন সংখ্যাটা লিখতে হয় কোথায়? একটা পরমাণুর যে প্রতীক, সেই প্রতীকের কোথায় লিখতে হয় জানো? বাম পাশে নিচে, ডান পাশে উপরে, বাম পাশে উপরে, কোথায় লিখতে হয়? বামে নিচে। আচ্ছা, তাহলে এখানে লেখো, এখানে লিখবা প্রোটন সংখ্যা। ছোট ছোট করে লেখো প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করে? সেটা হচ্ছে জেড। প্রোটন সংখ্যাকে হচ্ছে জেড দিয়ে প্রকাশ করে। তাহলে এটা ব্র্যাকেটে লিখলাম, এখানে লিখবো আমরা জেড। ওকে, এখন আমাকে একটু এবার বলো, বাম পাশে উপরে এখানে কি লিখতে হয়? এখানে কি লিখতে হয়? ভর সংখ্যা। ভর না কিন্তু, এটা হচ্ছে ভর সংখ্যা, ইংরেজিতে বলে ম্যাস নাম্বার। এর আরেকটা নাম হচ্ছে নিউক্লিয়ন নাম্বার, একটু আগে দেখছি, তাই আর লিখলাম না একাধিক নাম। আচ্ছা, এবার বলো, ডান পাশে উপরে মাঝে মধ্যে এখানে একটা নাম্বার লিখতে দেখা যায়, ওই যে Zn2+ অমুক তমুক এরকম লেখা হয়, ওটা কি? আয়ন না, চার্জ। ওটাকে আমরা বলবো চার্জ, ওটাকে আমরা বলবো হচ্ছে চার্জ। তাহলে লেখো চার্জ। এখন বলো, প্লাস মাইনাস কোথায় দেয়? সামনে দেয় নাকি পেছনে দেয়? মানে 2+ না +2? কি হবে, Zn+2 নাকি Zn2+? বলো তো। এই যে কোনটা, Zn2+ হবে নাকি Zn+2 হবে, কোনটা? 2+। এটা ভুল, এটা তোমাদের অনেক বইতে লেখা আছে, জেনে রাখো এটা ভুল। এইভাবে লেখে গরু ছাগলেরা, এটা লেখাটা ঠিক না। ওকে, যাই হোক, তাহলে আমাদের এখানে কি লিখবো? এটা লেখার পরে পেছনে যা দিব হচ্ছে আমরা প্লাস বা মাইনাস। বুঝেছো? একটা পরমাণুকে লেখার সিস্টেম হচ্ছে এটা। যেমন ধরো তুমি হাইড্রোজেন পরমাণু লিখবা, তার আগে বলো হাইড্রোজেনের আইসোটোপ কয়টা? 3টা না? জানো তো, হাইড্রোজেনের আইসোটোপ বেসিক্যালি 7টা। হাইড্রোজেন আইসোটোপ বেসিক্যালি 7টা, তোমাদের বইতে লেখা আছে 3টা। মানে 3টা ন্যাচারালি পাওয়া যায়। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে, নর্মাল হাইড্রোজেন যদি আমি লিখতে চাই, তাহলে নর্মাল হাইড্রোজেনের কেন্দ্রে কি থাকে? নর্মাল হাইড্রোজেনের কেন্দ্রে থাকে হচ্ছে একটা প্রোটন। নর্মাল হাইড্রোজেনের কেন্দ্রে থাকে হচ্ছে একটা প্রোটন। আর বাইরে থাকে কি, সরি, বাইরে থাকে কি, বাইরে থাকে একটা ইলেকট্রন। তো এই হাইড্রোজেনটাকে যদি লিখে দেখাইতে চাই, তাহলে আমরা কি কিভাবে লিখবো? পরমাণুর মতো করে লিখতে গেলে এইচ লেখার পরে বাম পাশে নিচে এখানে কি লেখা লাগবে? 1, কারণ তার প্রোটন সংখ্যা হচ্ছে একটা। আর তার ভর সংখ্যা কত? তার প্রোটন সংখ্যার নিউট্রন সংখ্যার যোগফল, সেটা কত? 1। তোমরা কি বুঝেছো আমার কথা? আচ্ছা, সো দ্যাট ইজ ইওর হাইড্রোজেন অ্যাটম। এটা হচ্ছে তোমার হাইড্রোজেন পরমাণু। এখন হাইড্রোজেন পরমাণু না বলে আমাদের এটাকে বলা উচিত সাধারণ হাইড্রোজেন পরমাণু। কেন? হাইড্রোজেনের আরো অনেক আইসোটোপ আছে। সাধারণ হাইড্রোজেন পরমাণু, যার আরেকটা নাম হচ্ছে প্রোটিয়াম। নামটা শুনছো মনে হয় তোমরা, প্রোটিয়াম বলে এটাকে, প্রোটিয়াম। এবার বলো, আমি যদি সোডিয়াম লিখতে চাইতাম, তাহলে কিভাবে লিখতাম? সোডিয়াম লেখার পরে নিচে লিখতাম 11, আর উপরে লিখতাম হচ্ছে 23, কারণ আমরা জানি সোডিয়ামের সাধারণ যে পরমাণুটা, সেটার ক্ষেত্রে 11 হচ্ছে তার পারমাণবিক সংখ্যা তো বটে, আর 23 হচ্ছে তার কি, ভর সংখ্যা। বুঝেছো? আচ্ছা, এখন তোমাকে যদি বলা হইতো যে এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে সোডিয়াম পরমাণু। এখন যদি বলতাম যে জিঙ্ক আয়ন বা জিঙ্ক ক্যাটায়ন, তোমাকে বলছে
জিঙ্ক ক্যাটায়ন, এটা লিখে দেখো। এটা কিভাবে লিখবা? এটা লেখার সিস্টেম হচ্ছে Zn, বাম পাশে কত লিখবো? 30 হচ্ছে তার প্রোটন সংখ্যা, আর তার ভর সংখ্যা কত জানো? ভর সংখ্যা কত বলতে পারবা? 60 না, 60 না, 60-এর বেশি, 65। এবং ওইখানে কি লেখা লাগবে জানো? 2+। এই যে তোমাকে কেন এটা লেখা লাগতেছে, কারণটা হচ্ছে তোমাকে বলেছিল এইমাত্র যে তুমি জিঙ্কের ক্যাটায়নটা লিখে দেখো। তো ক্যাটায়নের ক্ষেত্রে কি হবে, আয়নে তো চার্জ থাকে, আমরা ওই জিনিসটাই লিখছি। এই যে লিখলাম, এই যে, বুঝেছো? জিঙ্ক ক্যাটায়ন। একটা কথা একটু জেনে রাখো, সেই জিনিসটা হচ্ছে কোন পরমাণুতে যতটি প্রোটন থাকে, নিউট্রন থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে কমপক্ষে ততটি বা তার বেশি। এটা মাথায় রাখবা, যতগুলো প্রোটন থাকবে, নিউট্রন থাকবে, কমপক্ষে ততটা বা তার বেশি, কখনো কম থাকবে না, ঠিক আছে? তার মানে এখন বলা যায় যে নাম্বার অফ প্রোটন, সরি, নাম্বার অফ প্রোটন that will be less than or equal number of কি নিউট্রন less than or equal। প্রোটনের সংখ্যা কম হইতে পারে, নিউট্রনের সংখ্যা সবসময় বেশি হবে অথবা সমান হবে। যেমন ধরো তুমি যদি সোডিয়ামের কথা বলো, এইটা ধরো সোডিয়াম, তার মানে কি 11টা প্রোটন আর কি 12টা আছে হচ্ছে নিউট্রন, তার বলে এটা হচ্ছে আমাদের সোডিয়াম নিউক্লিয়াস, সোডিয়াম নিউক্লিয়াস। আচ্ছা, তারপরে ধরো তোমার একমাত্র ব্যতিক্রম আছে, কিন্তু এটা কিন্তু ব্যতিক্রম আছে আর কি, হাইড্রোজেনের কথা বললে ব্যতিক্রম, এখানে একমাত্র ব্যতিক্রম হাইড্রোজেন। ওই যে বলতে বলতে ধরে ফেলাইছে যে এই জায়গা তো ঝামেলা আছে। একমাত্র ব্যতিক্রম H11, অর্থাৎ প্রোটিয়ামটা একমাত্র ব্যতিক্রম। প্রোটিয়াম ছাড়া তুমি ডিউটেরিয়ামে যাও, সেখানেও নর্মাল ওই যে এই নিয়ম মানবে, ট্রিটিয়ামে যাও সেখানেও মানবে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন ঘটনা হচ্ছে এই যে সোডিয়ামের ক্ষেত্রে দেখো, তুমি যদি ক্লোরিনের ক্ষেত্রে যাও, এই যে ক্লোরিনেরটা যদি আমি লিখি, 17টা আছে হচ্ছে প্রোটন আর 18টা থাকে হচ্ছে নিউট্রন। এটা হচ্ছে তোমার কি ক্লোরিন এর নিউক্লিয়াস। ক্লোরিনের নিউক্লিয়াস বুঝিয়েছো? হ্যাঁ। আচ্ছা, মারুফ আহমেদ বলতেছে নিউট্রন সংখ্যা বেশি হয় কেন প্রোটনের চাইতে? তুমি আমাকে মারুফ একটু বলো তো, আমাদের হাতের যে মধ্যাঙ্গুলি আছে এটা কেন তর্জনীর চেয়ে বড় হয়? এটার উত্তর দিতে পারবা? মানে এইটার চেয়ে এটা কেন বড় হয় বলতে পারবা? মানুষের কেন হাত দুইটা থাকে এটা বলতে পারবা? মানুষের হাতে কেন নর্মালি 5টা আঙ্গুল থাকে বলতে পারবা? এই প্রশ্নগুলোর উত্তর যদি তুমি জেনে আসতে পারো তাহলে তোমাকে আমি এইটার উত্তর দিব আর কি। সো ঘটনা হচ্ছে কি, দেয়ার আর সাম থিংস যেটার আমরা কারণ জানি না, বাট ওইটাকে নিয়ে গবেষণা করতে পারি, আমরা আলোচনা করতে পারি, যেটা হয় যেহেতু দেখা যায় বাস্তবে, তাহলে এটা থাকার ফলে যেটা যেটা হয় সেইগুলো আলোচনা করতে পারি, যে কিন্তু কেন যে এরকম থাকে এইটার উত্তর জানার জন্য তোমাকে নামাজের ভাটির উপর দাঁড়ায় মানে তসবিহ গোনা আল্লাহর কাছে জিজ্ঞাসা করা ছাড়া আর কোনো রাস্তা আসলে খোলা নাই, মানে আল্লাহ ছাড়া আর কারো কাছে এই জ্ঞান নাই। তোমরা কি আমার কথা বুঝছো? মানে লিটারালি উই ডোন্ট নো দ্যাট, উই ডোন্ট হ্যাভ দ্যাট আনসার টু, বাট হোয়াট ইউ ক্যান ডু ইজ এটা থাকার ফলে কি কি হয়। তুমি চিন্তা করো, তুমি মেডিকেল পড়তেছো, তুমি ওই প্রশ্নে আটকে গেছো যে বেটা মানুষ নর্মালি বেটি মানুষের লম্বা কেন হয়, হাতে কেন 5টা আঙ্গুল থাকে, এগুলোর উত্তর কেউ জানে না, বাট এটা থাকার ফলে আমাদের কি কি ঘটে এটা আমরা বলতে পারি আর কি। আচ্ছা, একজন বলতেছে তাইলে তো ক্লোরিনের ভর হওয়ার কথা 35.5 কেন হয়? এটার উত্তর দিতে পারবা? এই প্রশ্নটা খুব সুন্দর, যে পরমাণুর ভর সংখ্যা, এই প্রশ্নটা খুবই সুন্দর। পরমাণুতে ভগ্নাংশ সংখ্যক
প্রোটন বা নিউট্রন না থাকলেও পারমাণবিক ভর ভগ্নাংশ হয় কেন? এই প্রশ্নটা খুবই সুন্দর, কে জানি করলো এইমাত্র। কারণটা হচ্ছে প্রথম কথা আইসোটোপ, এটা পারমাণবিক ভর বলতে আপেক্ষিক পারমাণবিক ভর। 2 নাম্বার কথা হচ্ছে এটা আপেক্ষিক, অন্য একজনের সাপেক্ষে হিসাব করা হয়েছে, সো ইট ক্যান বি ফ্র্যাকশন। 3 নাম্বার কথা হচ্ছে, আচ্ছা ওই 2 নাম্বারটাই 1 নাম্বারটাই বলি আর কি, ওই যে যেহেতু এটা আইসোটোপিক ভর, তার মানে ওই আইসোটোপটা প্রকৃতিতে যত পার্সেন্ট সেই পার্সেন্টেজের সাথে রিলেট করা হয়, যার ফলে কোন একটা মৌলের পার্সেন্টেজের কারণেও তার পারমাণবিক ভরটা না ফ্র্যাকশন আসতেই পারে। তোমরা কি বুঝিয়েছো আমার কথা? 3 নাম্বার একটা ব্যাপার আছে ভর ত্রুটি, আমরা ভর ত্রুটি পড়বো পরে আর কি। আচ্ছা, সো এই আর কি। এখন দেখো আমি যে জিনিসটা লিখে দিছি এখানে, এইটারই সুন্দর করে লেখা আছে এখানে, যেহেতু আমার হাতের লেখা ঠিক মতো বোঝো না। এক্স ধরো মৌলটার পরমাণু প্রতীক, এই যে মৌলের প্রতীক হচ্ছে এক্স যদি হয়, তাহলে বাম পাশে নিচে কি লিখবো? প্রোটন সংখ্যা। বাম পাশে উপরে কি লিখবো? ভর সংখ্যা। ডান পাশে উপরে লিখবো চার্জ, চার্জটাকে প্লাস মাইনাস দিতে হবে পরে। আর ডান পাশে নিচে একটা নাম্বার মাঝে মধ্যে লেখা হয়, ওটা কি? ওটা হচ্ছে প্রতিটি অণুতে বিদ্যমান পরমাণুর সংখ্যা। যেমন ধরো তুমি হাইড্রোজেনের ক্ষেত্রে লেখো না H2 লেখো, সালফারের ক্ষেত্রে মাঝে মধ্যে S8 লেখো, ফসফরাসের ক্ষেত্রে P4 লেখো। ওটা দিয়ে কি বোঝায়? ওটা দিয়ে বোঝায় তোমার ওই একটা অণুতে কতগুলো পরমাণু আছে। বুঝিয়াছো কি আমার কথা? ওকে, ঠিক আছে, এটা ফ্রেশ করে লেখা আছে আর কি, অনেকেই বলে আমার হাতের লেখা বুঝে না, এই জন্য আর কি। ওকে, কণার ফর্মাল প্রতীক, সো এটা আমি একটু লিখে নেই। আগে দেখছি আমরা এটা পরমাণুর মানে ব্যাপার স্যাপার, এখন আমাদের একটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে আমার একটু এই জায়গাটাকে ছোট করে নেওয়া লাগবে, এই বস্তুটাকে একটু সাইডে চাপায় দেই। চেপে যাও বন্ধু, তুমি অনেক জায়গা নিয়ে নিয়েছো, এত জায়গা কেন নিলে? তোমার কি এত দরকার? তোমার তো এত কিছু দরকার নেই। এবার আসো কণাকে লিখি আমরা। কণা, ধরো একটা কণা আছে, সেই কণা কে আছে জানি না, সেটা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, অনেক কিছু হইতে পারে। ওকে, কণা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ডিউটেরন, তারপরে তোমার আলফা রশ্মি, বেটা রশ্মি, এই সবগুলাকেই বলে সাব অ্যাটমিক পার্টিকেল। বুঝছো আমার কথা? সো এখন ঘটনা হচ্ছে এই সাব অ্যাটমিক পার্টিকেল গুলোকে আমরা কিভাবে ইন্ডিকেট করব? দেখো একটা পরমাণুকে চেনার উপায় কি? তোমরা বলছো তার প্রোটন সংখ্যা দেখে চিনতে হয়, তার ইলেকট্রন দেখে বলতে হয় না, তার নিউট্রন দেখেও বলতে হয় না, তার কি দেখে বলতে হয়? তার প্রোটন সংখ্যা। একইভাবে কণাদেরকে কিভাবে চিনতে হয় জানো? কণাদেরকে চিনতে হয় হচ্ছে তাদের চার্জ দেখে, এবং এদের চার্জ কোথায় লেখে বলতো? একটা পরমাণুর চার্জ লেখে যেমন ডান পাশে উপরে, এদের ক্ষেত্রে লিখতে হয় ঠিক উল্টা। তার মানে কোথায় বলতো? বাম পাশে নিচে। তাহলে বাম পাশে নিচে এখানে লিখবা হচ্ছে চার্জ, এবং ওদের ক্ষেত্রে প্লাস মাইনাস ছিল কোথায়? ওদের ক্ষেত্রে প্লাস মাইনাস ছিল নাম্বারটার পরে, আর এই ক্ষেত্রে নাম্বারটার আগে থাকবে। এই যে এইভাবে লিখতে হয়। তোমরা কি বুঝেছো আমার কথা? ওকে, পরের কথা হচ্ছে পরমাণুর ক্ষেত্রে যেমন উপরে আমরা ভর সংখ্যা লিখি, কণার ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে লিখবো হচ্ছে ভর। আমরা এই ক্ষেত্রে কি লিখবো? ভর। কণার ক্ষেত্রে কোনো ভর সংখ্যা হয় না, কণার ক্ষেত্রে ভর সংখ্যা কনসেপ্টটাই হয় না। কেন হয় না? তার কারণটা হচ্ছে দেখো ভর সংখ্যা কাকে বলে? একটা পরমাণুর ফার্স্ট অফ অল দ্যাট হ্যাজ টু বি অ্যান অ্যাটম, পরমাণু হওয়া লাগবে, পরমাণুর নিউক্লিয়াস থাকা লাগবে, সেই নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে আর যতগুলো নিউট্রন থাকে, এই সংখ্যার যোগফলটা হচ্ছে তোমার কি? ভর সংখ্যা। তো একটা কণা যেমন ধরো প্রোটন বা নিউট্রন বা ইলেকট্রন, এর কি কোনো নিউক্লিয়াস আছে? বলো তো আমাকে একটু। নাই তো, তাহলে ওর ভর সংখ্যা আসবে কোত্থেকে? ওইখানে যেটা সরাসরি লিখতে হয় সেটা হচ্ছে ওর ভর কত, ওর ম্যাস কত। তোমরা কি বুঝেছো আমার কথা? আচ্ছা, এইবার আসো এইখান থেকে এই দুইটা জিনিস একটু কপি করে নিয়ে যায়, আমাদের একটু কাজে লাগবে। সেটা হচ্ছে ওকে, তুই এদিকে যা, ওরে এদিকে দে, দুজন মারামারি করতেছস, দূরে যা। এখন ঘটনা হইতেছে এখানে আমরা একটা অদ্ভুত জিনিস শিখবো, সেই অদ্ভুত জিনিসটা হচ্ছে এইখানে তুমি যে নাম্বার দুইটা দেখতে পাচ্ছ জেড এবং এ, এই দুইটা নাম্বারই হচ্ছে লিখে রাখো কি জানো? এই দুইটা নাম্বারকে বলা হচ্ছে নিউক্লিয়ার স্টেট।
এই দুইটা নাম্বারকে বলে নিউক্লিয়ার স্টেট, আর এই নাম্বারটাকে বলে হচ্ছে ইলেকট্রনিক স্টেট। এটাকে বলে ইলেকট্রনিক স্টেট। আশা করি বুঝতেছো না এই কথার মানে কি। টেনশনের কিছু নাই, বুঝাইতেছি। আগে দেখো, এইখানে যে দুইটা নাম্বার দেখো, এই দুইটা নাম্বারই হচ্ছে রিলেটিভ, নট অ্যাকচুয়াল। এটা আগে বুঝাই, এটা বোঝানোটা সহজ। ধরো তুমি ইলেকট্রনের প্রতীক লিখতে চাচ্ছ, তাহলে কি দিয়ে লিখবা? কার মতো করে লিখবা বলো? ইলেকট্রনের প্রতীক পরমাণুর মতো করে লিখবা নাকি কণার মতো করে লিখবা বলো দেখি? ইলেকট্রনের প্রতীক তুমি পরমাণুর মতো করে লিখবা? ও কলিজা, ও ছোট্ট বন্ধু, কত বুদ্ধি তোমার বলো তো। ইলেকট্রন হচ্ছে পরমাণুর ভিতরকার একটা পার্টিকেল, কণা। তাকে তুমি কেন পরমাণুর মতো করে লিখবা? কিভাবে লিখবা তুমি পরমাণুর মতো করে? এটা সম্ভব না। তাহলে ইলেকট্রনকে তোমার কণার মতো করে লেখা লাগবে। এখন তুমি কিভাবে লিখলা? ই লিখলা, লেখার পরে তোমার এইখানে লেখার কথা কি? ওই ইলেকট্রনের ভর। তুমি যদি এখানে লিখতা 9.11 ইন্টু 10⁻31 কেজি, তোমার কি এটা দেখতে ভালো লাগতো বলো? দেখতে উইয়ার্ড লাগতো। একটা সংকেতের মধ্যে কে এত বড় নাম্বার লেখে? একটা প্রতীক, একটা সংকেত, এটা কেন বানায়? ছোট করে লেখার জন্য, সংক্ষেপে বোঝানোর জন্য। সো ওইখানে অ্যাকচুয়াল নাম্বারটা লেখা যাবে না। এই যে লিখে দিছি, এটা একটা রিলেটিভ নাম্বার, আপেক্ষিক নাম্বার, এটা কোনো অ্যাকচুয়াল নাম্বার না। আচ্ছা, তারপরে বলো, ইলেকট্রনের প্রতীক লেখার সময় এখানে কি তোমার, যদি আমি লিখে দিতাম যে ইলেকট্রনের অ্যাকচুয়াল ভরটা -1.6 ইন্টু 10⁻19 কুলম, তোমার তো দেখতে অড লাগতো। একটা প্রতীক লিখতে যদি এত সময় লাগে, তাহলে তো অন্য ভাত খাবো কখন? তোরা কি বুঝছস আমার কথা? ওকে। সো এইগুলো আমরা লিখবো না, এগুলো আগডুম বাগডুম লেখা যাবে না। আমরা কি করব, এখানে আপেক্ষিক ভর এবং আপেক্ষিক চার্জ লিখবো। আপেক্ষিক ভর এবং আপেক্ষিক চার্জ লিখবো। আচ্ছা, এইবার কথা হচ্ছে, এই বাম পাশের নাম্বার দুইটা, পরমাণুর প্রতীকের ক্ষেত্রে বাম পাশের নাম্বার দুইটা বলছিলাম নিউক্লিয়ার স্টেট প্রকাশ করে। হোয়াট ইজ নিউক্লিয়ার স্টেট? স্টেট মানে অবস্থা। সো নিউক্লিয়াসের কি অবস্থা এটা ইন্ডিকেট করে। তোমরা কি বুঝছো আমার কথা? সেটা হচ্ছে, এই ওদের কমেন্ট বন্ধ করে দিতে ছাগলগুলার। এরা পড়ে ফার্স্ট ইয়ারে, থার্ড ইয়ারের ফলাফাইনের রেজাল্ট নিয়ে এগো মাথা খারাপ হয়ে গেছে। এগুলো হইতেছে ভাষার ভাষার আঙ্কেল আর আন্টি। হ্যাঁ, ওর মাইয়ার বিয়ে হইতেছে না, ওর ফোলার চাকরি হইতেছে না, ও যায় কথা কইতেছে ভাষার ভাষার ফোলার মাইয়া নিয়ে, যে ইতার কেন বিয়ে হয় না, ইতার কেন ডাইল খেতে পারে না, ছাগল কোথাকার। আচ্ছা, দেখো এখন এই, আর একটা ছেলে আছে সাদ, এরা সবাই ডাকে, কারণটা কি বাইর করতে, এই সাদ রে খুঁজে বাইর কর। মানে এই একটা গ্যাং নিয়ে বসে, একটা গ্যাং চালায়। এর হাড্ডি গুঁড়া করতে হবে আর কি। এর হাড্ডি গুঁড়া করে পাউডারে পানি দিয়ে গোলায় রাস্তায় বেচবো আমি। বলবো যে, বান্দরের হাড্ডি গুঁড়া, বান্দরের হাড্ডি, যে কোনো রোগের মহৌষধ গিলে খান, লাগায় দেন, মাথায় লাগান। আছে আছে আছে, খুঁজে বের কর, খুঁজে বের কর। একটু আগে আমি কমেন্ট করতে দেখছি। না না, আমারে দে, আমারে দে তুই। ও কমপ্লেন ওইভাবে দিয়ে কাজ হবে না, ওর আব্বার লগে আমি কথা বলবো। আসো বন্ধু, সেটা হচ্ছে যেটা বলতেছিলাম, নিউক্লিয়ার স্টেট মানে কি? নিউক্লিয়াসের অবস্থা প্রকাশ করে। অর্থাৎ এই নাম্বার দুইটা দেখা তুমি বলতে পারবা তার নিউক্লিয়াসের কি অবস্থা। তোমাদেরকে আমি একটা টেস্ট দেই, দেখি পারো কিনা। সেটা হচ্ছে, ওরা কি দেখতে পাচ্ছে স্ক্রিনে আমি কি লিখতেছি? কিভাবে? আমার বডি দিয়ে ঢাকা না? পাইছো না? আমি জানি তো বাবা। ওকে, দেখো এইখানে একটা মৌল লেখা আছে। এই নাম্বার মানে আমার কাগজের আড়ালে, কমেন্ট অন করে এবার আমাকে একটু বলো যে এই মৌলে, আরে 40 লেখা ছিল এখানে, এই মৌলে কতগুলো ইলেকট্রন আছে, মানে এই পরমাণুটাতে কতগুলো ইলেকট্রন আছে বলো? ডান পাশটা আমি ঢেকে রাখছি, বলতে পারবা কতগুলো ইলেকট্রন আছে বলো? 20টা? আচ্ছা, 20টা বলতেছো। এই যে দেখো, সরাই দিলাম, কয়টা ছিল বলেন? কয়টা ইলেকট্রন ছিল এখানে? প্লাস আছে, তার মানে বুঝতেছো কয়টা ইলেকট্রন? 19টা।
এই দুইটা নাম্বার দেখে তুমি জীবনেও কোনোদিন কইতে পারবা না, এই দুইটা নাম্বার দেখে তুমি নিউক্লিয়াসের অবস্থা বলতে পারবা, তুমি কখনোই বলতে পারবা না ইলেকট্রনের কি অবস্থা। এই জন্য এই বাম পাশের নাম্বার দুইটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার স্টেট, নিউক্লিয়াসের অবস্থা কি সেটা প্রকাশ করে। আর ডান পাশের এই নাম্বারটাকে বলা হচ্ছে ইলেকট্রনিক স্টেট, ইলেকট্রন তার কাছে কত বেশি আছে প্রোটনের তুলনায় বা কত কম আছে সেই জিনিসটা ইন্ডিকেট করে। বুঝিয়াছো আমার কথা? আবার দেখো তোমাদের আরেকটা পরমাণু লিখে দেখাই। ধরো আমাকে দূর আমাকে একটু বলো যে এইখানে একটা পরমাণু আছে আমার হাত দিয়ে ঢাকা, এই পরমাণুতে প্রোটন আছে কটা বলতে পারবা? বলতে পারবা? পারবা না, বলা সম্ভব না। এই যে আহারে মুছে গেছে, এই যে এটা লেখা ছিল দেখো। অর্থাৎ এই প্লাস দেখে কখনো বলা সম্ভব না, এই জন্য এই প্লাসটাকে বলে ইলেকট্রনিক স্টেট। এই প্লাসটা দেখে আমরা এতটুকু বলতে পারি যে ওখানে প্রোটনের তুলনায় ইলেকট্রন একটা কম আছে। তোরা কি বুঝছো আমার কথা? হুম, কমেন্ট অফ। আচ্ছা, তো দেখো একবারে সব দেখানো আছে। এটা হচ্ছে পরমাণু প্রকাশ করার স্টাইল, আর এটা হচ্ছে এই কণার ফর্মাল প্রতীক, এগুলোকে বলে ফর্মাল প্রতীক। মানে নর্মালি তুমি এনে লিখে দিলেও তো আমি সোডিয়াম বুঝবো, কিন্তু সোডিয়ামের কোনো নিউক্লিয়ার স্টেট বুঝতেছি না, তার প্রোটন কয়টা আছে তার নিউট্রন কয়টা আছে কিছুই বোঝা যাচ্ছে না। কিন্তু তুমি যখন এইভাবে লিখে দিবা তখন আমি বুঝবো ওর নিউক্লিয়ার স্টেট কি। ওকে, তারপরে এইখানে যখন তুমি এইভাবে লিখে দিবা, তুমি ইলেকট্রন বোঝানোর জন্য তো ই মাইনাস লিখে ছেড়ে দিলেই হয়ে যায় এটা ইলেকট্রন, কিন্তু এভাবে লিখতে হয় না। মানে নর্মালি লেখা যায়। এখন আমরা একটু পরে নিউক্লিয়ার বিক্রিয়া নিয়ে আলোচনা করব, তখন এইভাবে লেখা যাবে না। ঠিক আছে, কিভাবে লিখতে হবে? ইলেকট্রনকে ফর্মাল প্রতীকের মাধ্যমে লিখতে হবে। অর্থাৎ ইলেকট্রনের ক্ষেত্রে ই লেখার পরে বাম পাশে এখানে তার চার্জ লেখা লাগবে, আর এখানে তার ভর লেখা লাগবে। ওকে, আচ্ছা এবার আসো আইসোটোপ, আইসোটোন, আইসোবার। ভাই এগুলো ক্লাস 9 10 এর জিনিস, আর কত বড়াবো? তবে মনে রাখার সিস্টেম হচ্ছে প যখন থাকবে লাস্টে, আইসোটোপ প, এগুলো সবাই জানো। প থাকার মানে প্রোটন সংখ্যা সমান, এই যে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা একই, কিন্তু ভর সংখ্যা বা নিউট্রন সংখ্যা আলাদা। তো এই যে এই তিনটা হচ্ছে তোমার আইসোটোপের উদাহরণ। এগুলো কিন্তু অবজেক্টিভ পরীক্ষা আসে যে নিচের কোন কোন মৌলগুলি বা কোন পরমাণুগুলি পরস্পর আইসোটোপ, দেখে দেখা মাত্র চিন্তা হয় নিচের নাম্বার সেম হলে এরা আইসোটোপ হয়। আইসোটোন কি? ন যদি থাকে তার মানে এদের নিউট্রন সংখ্যা একই। ন যদি থাকে তাহলে নিউট্রন সংখ্যা একই। যেমন ধরো এদের ক্ষেত্রে 11টা প্রোটন 23টা নিউট্রন, সরি 23 হচ্ছে ভর সংখ্যা, তার মানে কি নিউট্রন আছে কয়টা? 12টা না? এদের ক্ষেত্রে একই, 12টা প্রোটন 12টা নিউট্রন। সো এই দুইটা হচ্ছে পরস্পরের আইসোটোন। আইসোবার কি? ভর সংখ্যা একই, এই যে ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যাগুলো আলাদা। যেমন ধরো এই যে আর্গনেরও ভর সংখ্যা 40, ক্যালসিয়ামেরও ভর সংখ্যা 40। সো আমরা এই বলবো এই দুইটা পরস্পরের আইসোবার, এগুলো তোমরা জানো। তারপর আইসো ইলেকট্রনিক বলে একটা ব্যাপার আছে। হোয়াট ইজ আইসো ইলেকট্রনিক? ইলেকট্রন কাঠামো একই, ইলেকট্রন বিন্যাসটা একই যদি হয় তাকে বলে আইসো ইলেকট্রনিক। যেমন ধরো নিয়ন প্লাস, আচ্ছা এই এই প্রশ্নটা আছে এখানে, এই যে সোডিয়াম প্লাস, নিয়ন এবং ফ্লুরাইড মাইনাস, এফ মাইনাস, এগুলো সবাই আইসো ইলেকট্রনিক। কেমনে দেখাবো? ইলেকট্রন বিন্যাস করে দেখো। সোডিয়াম প্লাসের, সোডিয়ামের ইলেকট্রন তো 11টা, সোডিয়াম প্লাসের ইলেকট্রন থাকবে 10টা, ফ্লুরিনের ইলেকট্রন 9টা, এফ মাইনাসের ইলেকট্রন বিন্যাস 10টা, তাই না? সো সবার ইলেকট্রন বিন্যাস লিখে দিলেই বলা যাবে যে এরা হচ্ছে পরস্পর আইসো ইলেকট্রনিক, অর্থাৎ এদের ইলেকট্রনিক কনফিগারেশন গুলা একই রকম। ওকে, আচ্ছা আপেক্ষিকতার 14 - 1 গোষ্ঠী, মানে 14 গোষ্ঠী আজকে পড়বো না, আজকে 13 গোষ্ঠী পড়বো। 14 - 1 মানে বুঝছো? এই যে 14 - 1 এটার মানে হইতেছে 13। আপেক্ষিকতার আজকে 13 গোষ্ঠী পড়বো, 14 নম্বর গোষ্ঠী আমরা পরে পড়বো আর কি। ওই যে 14 - 1 লিখলে খারাপ লাগে, এই জন্য 14 - 1। তো এই জিনিসটা তোমাদেরকে আমার সহজে পড়ানো যাবে, কারণটা হচ্ছে তোমাদেরকে আমরা পরিবেশ রসায়ন পড়ায় ফেলছি, এবং দেখছো ওই অধ্যায়টা আগে পড়ার ফলে কত সুবিধা হচ্ছে, এই অধ্যায় খুব দ্রুত টান দিয়ে চলে যাওয়া যাবে। এখানে তোমরা আমাকে একটু বলো, ধরো তোমার ক্লাসে 3জন ছিল, যে সেই পুরাতন উদাহরণ এ বি সি, আবুল বাবুল কাবুল। আবুলের ভর ছিল 5 কেজি, তাড়াতাড়ি বলো, কমেন্ট অন করো। বাবুলের ভর ছিল 15 কেজি, আর কাবুলের ভর ছিল 50 কেজি। আমাকে একটু বলো কার সাপেক্ষে যদি আমি এখানে মাপি তাহলে ভালো হবে? আবুলের সাপেক্ষে মাপলে ভালো হবে, তাই না? আচ্ছা, যার সাপেক্ষে পরিমাপ করে তাকে দিয়ে কি যেন করে বলছিলাম, মনে আছে? যার সাপেক্ষে পরিমাপ করে তাকে দিয়ে কি করে, ভাগ নাকি গুণ? বলো। ভাগ করতে হয়। অর্থাৎ আবুলের সাপেক্ষে যখন তুমি বাবুলের ভর বাইর করবা তখন কত হবে? সেটা হবে হচ্ছে 15 ÷ 5, তার মানে চলে আসবে 3, এবং এটার কোনো একক থাকবে না। বুঝিয়ে আসো, এটার কোনো
একক থাকবে না। তারপরে যদি কাবুলের ভর বাইর করো তাহলে কত হবে আমাদের 50/5, তার মানে কত বলো তো 10। এই 10 হচ্ছে কাবুলের আপেক্ষিক ভর, কার সাপেক্ষে? আবুলের সাপেক্ষে। কোন একজনকে ফিক্স করে তার সাপেক্ষে যখন আমরা মাপি তখন যার সাপেক্ষে মাপতেছি তার ভর দিয়ে কি করি বলতো, ভাগ করি, নিচে নিয়ে আসি আর কি। তো এগুলো তোমরা জানো, এগুলো নিয়ে কথা বলার কিছু নাই। এবার আসো উপপারমাণবিক কণাগুলো কে কে আমাদের। তোমরা একটু লেখার চেষ্টা করো। প্রথমে লেখার চেষ্টা করবো হচ্ছে প্রোটনকে, যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি প্রোটন। প্রোটনের ফর্মাল প্রতীক কি হবে বলো? প্রোটনের ফর্মাল প্রতীক আমাদের কি হবে? প্রোটন বলেন। কার মতো করে লিখবো, পরমাণু নাকি কণা বলো তো? পরমাণুর মতো করে লিখবো নাকি কণার মতো করে লিখবো? কণার মতো করে লিখবো। তাহলে এখন কি লেখা লাগবে জানো? পি লেখা লাগবে। পি লেখার পরে বাম পাশে নিচে লেখা লাগবে কি, তাদের চার্জ। এখন বলো যে তুমি সাবঅ্যাটমিক পার্টিকেলদের ক্ষেত্রে কার সাপেক্ষে যেন পরিমাপ করতেছিলা ভর এবং চার্জ? কার সাপেক্ষে পরিমাপ করতেছিলা? প্রোটনের সাপেক্ষে। তাহলে প্রোটনের চার্জ মাপতে হবে প্রোটনের নিজের চার্জের সাপেক্ষে। কত হবে কত? প্রোটনের চার্জ প্রোটনের নিজের চার্জের সাপেক্ষে মাপলে ওটা চলে আসবে হচ্ছে +1। প্লাস তার প্রকৃতি আর 1 হচ্ছে তার ডেটা। কেন? নিজের চার্জকে নিজের চার্জ দিয়ে ভাগ করে দেখো তো কত আসে, 1 আসবে। এবার বলো উপরে তার ভর লেখা লাগবে আমাদের। বলো প্রোটনের ভর কত? প্রোটনের সাপেক্ষে প্রোটনের ভর মাপতেছি আমরা, কত হবে এটা? 1 চলে আসবে। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 1। দ্যাট ইজ দ্য ফর্মাল কি বলে সিম্বল অফ প্রোটন। এই বস্তুটাকে আমরা একটু অন্যভাবে লিখতে পারতাম। কিভাবে লিখতে পারতাম জানো? পরমাণুর মতো করে লিখতে পারতাম। সেটা কি? আমরা এটা বলতে পারি প্রোটিয়ামের নিউক্লিয়াস। প্রোটন কি? প্রোটিয়ামের নিউক্লিয়াস, এটা বলা যায় না? আচ্ছা, তাহলে যদি লেখা যায় তাহলে আমরা এইভাবে লিখবো আর কি। প্রোটিয়াম পরমাণুটাকে কিভাবে লেখে? হাইড্রোজেন 1 1, মাথার উপরে লেখা লাগবে এখানে প্লাস। এই প্লাস লেখার মানে হচ্ছে ইলেকট্রনটাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তোমরা কি বুঝছো আমার কথা? ওকে। এখন এইভাবেও প্রোটন লেখা যায়, এইভাবে প্রোটন লেখা যায়। আগে সারা জীবন আমরা প্রোটন লিখে আসছি কেমনে জানো? জাস্ট H+। কেন? কারণ তখন আমরা নিউক্লিয়ার রিঅ্যাকশন আলোচনা করতেছিলাম না, নিউক্লিয়ার স্টেট না লিখলেও সমস্যা নাই। বাট এখন তো আমরা নিউক্লিয়ার স্টেট লিখবো, তাই না? নিউক্লিয়ার স্টেট নিয়ে কথাবার্তা বলতেছি। তাহলে এবার আসো প্রোটনের পরে এবার লিখি আমরা একটু ইলেকট্রন। আচ্ছা ইলেকট্রন না, নিউট্রন লিখি, আরো ভালো করে বুঝবা। নিউট্রন। ওকে, আমাকে একটু বলো নিউট্রনকে কার মতো করে লিখবো, পরমাণু নাকি কণা? নিউট্রনকে কার মতো করে লিখবো? কণার মতো করে। গুড, ভেরি গুড, কিউট। সো এন লিখলাম। এন লেখার পরে বলো বাম পাশে নিচে কি লেখার কথা? তার ভর নাকি চার্জ, কোনটা? চার্জ লেখার কথা। তার চার্জ কত? ওই ব্যাটার তো কোনো চার্জই নাই, তাহলে ওর চার্জ ডিভাইডেড বাই প্রোটনের চার্জ, এটা করলেও তো আলটিমেটলি কি আসবে? জিরোই আসবে। সো এখানে লিখবো আমরা 0। বুঝিয়াছো? এরপরে বলো নিউট্রনের ভর কত? এটা বাইর করতে গেলে খেয়াল করে দেখো তোমার কি করা লাগবে জানো? তোমার এখন যেটা করা লাগবে সেটা হলো নিউট্রনের যে ভর ছিল, নিউটনের ভর ছিল কত? 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম ডিভাইডেড বাই প্রোটনের ভর কত ছিল? 1.673 ইন্টু 10⁻⁻24 এত গ্রাম। তো এটা দিয়ে এটাকে ভাগ করা লাগবে। ভাগ করে দেখো তো কত আসে। আমি সিম্পলি 1.675 কে ভাগ করব 1.673 দিয়ে। এটা করলে আসে হচ্ছে 1.0011। তার মানে কি ইট ইজ অলমোস্ট ইকুয়াল টু 1 বলা যায় না? অর্থাৎ প্রোটনের ভর আর নিউট্রনের ভর খুবই কাছাকাছি। এই জন্য আমরা এখানে লিখে দিব যে প্রোটনের সাপেক্ষে নিউট্রনের ভরটা জাস্ট 1। তোমরা কি টের পাচ্ছ এই সংখ্যাগুলো আমরা আপেক্ষিক সংখ্যা লিখতেছি, এক্সাক্ট নাম্বার কিন্তু লিখতেছি না। লেখার নিয়মও না, নিয়ম হচ্ছে রিলেটিভ একটা নাম্বার লেখা, এবং কার সাপেক্ষে চিন্তা করতে হয়? প্রোটনের সাপেক্ষে। আচ্ছা একটু উপরে ওঠো। ওকে, নুসরাত আফরিন মিমি, আবার লেখা 1971। এই গরু, এখানে কি লিখছিলাম দেখতো? পরমাণু, সরি এই যে, না এটা না, কই এই যে, না হ্যাঁ এটা। সাবঅ্যাটমিক পার্টিকেলের ক্ষেত্রে ভর এবং চার্জের একক কে বলেন তো? স্ট্যান্ডার্ড কে? প্রোটন। প্রোটনের সাপেক্ষেই সবাইকে মাপতে হয়, তাহলে প্রোটনের ভর দিয়ে ভাগ করব না? কারোর আপেক্ষিক ভর বের করতে গেলে প্রোটনের ভর দিয়ে ভাগ করব।
কারোর আপেক্ষিক চার্জ বের করতে গেলে আমরা প্রোটনের চার্জ দিয়ে ভাগ করব, নিয়মই এটা, কারণ প্রোটনের সাপেক্ষে আমরা চিন্তা করতেছি। ঠিক আছে, নিচে যাও কমেন্টে। ওকে, উপপারমাণবিক মানে পরমাণুর ভিতরে যদি ঢুকে যাও, তোমার জামার ভিতরের কোনো ঘটনা তাহলে উপজামা, তোমার জামার বাইরের কোনো ঘটনা তাহলে অতি জামা, পরমাণুর বাইরের কোনো কথা বললে অতি পরমাণু, উপপরমাণু মানে পরমাণুর ভিতরে যদি ঢুকে যাও, পরমাণুর ভিতরে ঢুকলে তুমি কি পাবা? প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। এটাকে বলে উপপারমাণবিক স্তর। বুঝিয়াছো? উপজামা, অতি জামা, গরু ছাগল কি কয়, উপপারমাণবিক মানে বুঝে না। আচ্ছা, এবার আসো তাহলে আমরা নিউট্রনের প্রতীক লিখবো এটা। এবার আমাকে একটু বলো যে যদি তোমার কাছে ইলেকট্রনের প্রতীক লিখতে চাইতাম, ইলেকট্রন, যে ইলেকট্রনের প্রতীক কি হবে? তোমরা কি কেউ বলতে পারো ইলেকট্রনের প্রতীক কি হবে? বলো, কার মতো করে লিখবো, পরমাণু নাকি কণা? বলেন। কণার মতো করে লিখতে হবে, তাহলে ই লিখলাম। ই লেখার পরে বলো বাম পাশে নিচে কত লিখবো? চার্জ লিখবো। তার চার্জ কত বলো তো? প্রোটনের সাপেক্ষে তার চার্জ কত? প্রোটনের চার্জের মান আর ইলেকট্রনের চার্জের মান কিন্তু সমান, একটা প্লাস একটা মাইনাস। তাহলে ইলেকট্রনের চার্জ লেখা লাগবে হচ্ছে আমাদের এখানে -1। এবার বলো তার উপরে তার ভর কত লিখবো? তার ভরটা খেয়াল করে দেখো, 9.11 ইন্টু 10⁻³ কেজি, তাই না? আর 28 বললে হচ্ছে আমাদের এটা গ্রামে আসবে, তাহলে -28 গ্রাম ডিভাইডেড বাই 1.673 ইন্টু 10⁻24 এত গ্রাম। এটা একটু ভাগ করে দেখো তো কত আসে। আমি একটু চলো তোমাদের সাথে ভাগ করি। 9.11 সরি 9.11 10⁻28 divided by 1.673 10⁻24, so it gives you shift SD কি রে ভাই, হয় না কেন? কই বেটা, এই যে এখানে আসছে হচ্ছে 0.0054। তাহলে দেখো দশমিকের পরে দুইটা জিরো, তারপরে সামথিং, তার মানে কি বুঝছো? প্রোটনের তুলনায় ইলেকট্রনের ভর কত বলেন তো? জিরোই বলা চলে, একেবারেই জিরো বলা চলে, যে ওটা কোনো ভরই নাই। তোমরা কি বুঝাচ্ছ আমার কথা? আচ্ছা, এই জিনিসটা তো আমরা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করে দেখলাম। এই জিনিসটাই তোমার প্রথম কে বলেছিলেন বলো তো এক্সপেরিমেন্ট করে, যে প্রোটনের তুলনায় ইলেকট্রনের ভর একেবারেই নগণ্য? বলেন কে বলছিলেন? রাডার লেখছে একজন, RADR, রাডার, রাদারফোর্ড, রাইট। উনি বলছিলেন পরমাণুর সমস্ত ভর কেন্দ্রে পুঞ্জীভূত, তার মানে কি কেন্দ্রের বাইরে যারা আছে এদের একেবারেই ভর নাই বলা চলে। আচ্ছা, তাহলে এখন আমরা একটা কাজ করি। দেখো এইটাকে আমি যদি একটু নিয়ে আসি এবং এই বস্তুটাকে আমি নিচে নিয়ে যাব, আর এই বস্তুটাকে আমি হচ্ছে উপরে উঠাই দিব। এই যে উপরে উঠো আর তুমি নিচে নামো, তাহলে কি আসবে জানো তোমরা? এইটা একটু ভাগ করে দেখবা, এটা আসে হচ্ছে, অর্থাৎ আমার আগের যে আনসার আসছিল তত পাওয়ার -1 দিলে হয়ে যাবে। সরি, কই গেল? ও সরি, আমার এখানে একটা জিরো বেশি হবে, আমি কম লিখছি আর কি, 0.0054, তাহলে একেবারেই জিরোর কাছাকাছি। আচ্ছা, এই সংখ্যাটা আসছে হচ্ছে আমাদের 1800 কত দেখলাম, হ্যাঁ 1836 দশমিক সামথিং, 1836। তোমরা কি বুঝছো এই নাম্বারটা কি বুঝাচ্ছে? ইলেকট্রনের সাপেক্ষে প্রোটনের ভর, ইলেকট্রনের সাপেক্ষে প্রোটনের ভর, মানে একটা ইলেকট্রনের ভরকে যদি 1 একক ধরো, তাহলে একটা প্রোটনের ভর হবে 1836। তার মানে একটা সাইডে, একটা দাড়িপাল্লার এক পাশে যদি তুমি, আমি একটু লিখে দেই, ধরো এটা তোমার একটা দাড়িপাল্লা, দাড়িপাল্লা যে কিভাবে আঁকবো এটাই তো বুঝতেছি না। এই যে একটা কপি, এই যে একটা চলে যাও, তারপরে তুমি এখানে একটা কানেক্টর লাগাও, সুন্দর, তারপরে তুমি উল্টে গেছে, সো তুমি যদি এই দুই পাশে সমান ভর বানাইতে চাও তাহলে তোমাকে কি করা লাগবে জানো? কোন এক পাশে এক পিস মাত্র প্রোটন রাখছো, তাহলে লিখে দিলাম 1T প্রোটন, 1TP, একটি প্রোটন। তাহলে এই পাশে কতগুলো ইলেকট্রন রাখা লাগবে বলেন তো দাড়িপাল্লাটাকে ব্যালেন্স করার জন্য আমাদের? বলো।
এই পাশে রাখা লাগবে আমাদের 1836টি ইলেকট্রন। 1836টি ইলেকট্রন, বোঝো তোমরা ব্যাপারটা কি ডেঞ্জারাস কিন্তু। তার মানে একটা প্রোটনকে ব্যালেন্স করার জন্য 1836টা ইলেকট্রন লাগতেছে। আচ্ছা, সো এবার আসো তাহলে আমরা ইলেকট্রনের প্রতীককে এইভাবে লিখবো এখন থেকে, বুঝলাম। এখন আমাকে একটু বলো, আর একটা বস্তু নিয়ে আমরা একটু কাজ করি, সেই জিনিসটার নাম হচ্ছে পজিট্রন। পজিট্রন, তো আমাকে একটু বলো পজিট্রনের প্রতীক কি হবে। এটা বলার আগে আমাকে একটু বলো পজিট্রন জিনিসটা আসলে কি। পজিট্রন জিনিসটা আসলে কি? পজিট্রন জিনিসটা আসলে কিচ্ছু না, এটা এক ধরনের পজিটিভ ইলেকট্রন। অর্থাৎ ইলেকট্রনের মতোই তার ভর, ধর্ম, সবকিছু, শুধুমাত্র এর চার্জটা হচ্ছে পজিটিভ। তোমরা কি বুঝিয়াছো আমার কথা? তাহলে আমরা এটাকে কিভাবে লিখবো বলেন, পরমাণুর মতো করে নাকি কণার মতো করে? বলো, পরমাণুর মতো করে নাকি কণার মতো করে? কণার মতো করে। তাহলে ই লিখলাম, ই লেখার পরে বাম পাশে কি লিখবো, ওর ছিল -1, তাহলে এর হয়ে যাবে কি +1। এর হয়ে যাবে হচ্ছে তোমার +1। আচ্ছা, এর ভর কত হবে? এর ভর আগের মতোই 0 থেকে যাবে। বুঝিয়াছো ছোট্ট বন্ধুরা? আচ্ছা, তারপরে এবার আসো, তোমাকে ধরো বলেছে আলফা রশ্মির প্রতীক লিখতে। আলফা রশ্মি। আচ্ছা, আলফা কি রশ্মি নাকি কণা? রশ্মি নাকি কণা? বোথ, ইয়েস, ডুয়াল নেচার আছে। তাহলে আলফা রশ্মিও লেখা যায়, আলফা কণাও লেখা যায়। এইটার প্রতীক কি হবে? তোমাদেরকে বলেছিলাম আলফা রশ্মি বা আলফা কণা জিনিসটা কি। এটা কিচ্ছু না, দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন। তাহলে কণার মতো করে যদি লিখি, তাহলে আলফা লেখার পরে বাম পাশে নিচে এখানে কি লেখা লাগবে? এখানে লেখা লাগবে হচ্ছে +2। তার কারণ তুমি এই বাক্সটার কথা চিন্তা করো, দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন যদি এক লগে থাকে, এই বাক্সটার চার্জ কত? এই বাক্সটার চার্জ হচ্ছে +2। খেয়াল করে দেখো, তোমরা কি বুঝছো আমার কথা? ওই বাক্সটাতে প্রোটনের চার্জ কত করে? +1 করে। তাহলে দুইটা প্রোটনকে কিভাবে লিখবো? +2, মানে দুইটা প্রোটনের চার্জ হবে হচ্ছে +2। এবার বলো, উপরে তার ভর লেখার কথা, বলেন তো ওই ভদ্রলোকের ভর কত? এই বাক্সটার ভর কত বলো? 4। তার কারণ প্রতিটা প্রোটনের ভর 1 ধরা হয়েছে, প্রতিটা নিউট্রনের ভর 1, যেহেতু টোটাল নাম্বার 4, তার মানে হয়ে যাবে আমাদের 4। এখন এই বস্তুকে আবার আরেক ভাবে লেখা যায়। এই বস্তুকে আবার আমরা লিখতে পারি কণার মতো করে, তো লিখলাম, এবার পরমাণুর মতো করে লিখবো। তাহলে কিভাবে লেখা যায়? হিলিয়াম পরমাণু লিখে তার কেন্দ্রে কি থাকে? দুইটা প্রোটন থাকে, আর 4 হচ্ছে তার ভর সংখ্যা, অর্থাৎ দুইটা নিউট্রন থাকে। এর যদি দুইটা ইলেকট্রন তাড়ায় দেওয়া যায়, ওটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে আলফা রশ্মি বা আলফা কণা। তোমরা কি বুঝেছো আমার কথা? এটাকে বলা হচ্ছে আলফা রশ্মি বা হচ্ছে আলফা কণা। এখন যেভাবেই লেখো না কেন, একটা জিনিস দেখো, যাদেরকে একাধিক ভাবে লেখা যায়, কাদেরকে লেখা যাচ্ছিল? প্রোটনকে লেখা যাচ্ছিল। তোমরা কি খেয়াল করছো, তুমি কণার মতো করে লেখো অথবা পরমাণুর মতো করে লেখো, নাম্বার গুলো একই আসে? দেখেন খেয়াল করে, এই যে +1, এখানে 1, এখানে 1, এখানে 1, একই। বুঝছো আমার কথা? নাম্বার গুলো সেম। এখানে দেখো আলফা রশ্মির ক্ষেত্রে কি, কণার মতো করে লিখলে +2 আর পরমাণুর মতো করে লিখলে 2। কণার মতো করে লিখলে ভর আসে 4 উপরে, এখানে ভর সংখ্যা আসে 4, সেম জিনিস। বুঝছো তো নাকি? সেম, তুমি যেভাবে লেখো না কেন, যদি তোমার সেম মানে সঠিক হয়ে থাকে তাহলে সেম আসবে। অনন্যা দেখো তো, ওরা বলছে ভিডিওতে সমস্যা হচ্ছে। আচ্ছা, এরপরে আসো, আরেকটা কথা একটু বলে দেই। অনেকেই ভাবতেছো যে এর তো ডান পাশে একটা +2 আছে, এর তো ডান পাশে কিছু নাই, কেন নাই? কেউ উত্তর দিতে পারবা কেন নাই ওইখানে? এর তো ডান পাশে এখানে +2 আছে, ওই বলদের কিছু নাই কেন বলেন? কারণটা হচ্ছে পরমাণুর মতো করে যখন আমরা লিখি, তখন আমাদের ডান পাশের এই নাম্বারটাকে কি বলে? তোমরা কি মনে আছে? তোমাদের মনে আছে এই +2, এই যে 2+ এই নাম্বারটাকে কি বলে? ওটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার স্টেট না, কিন্তু ওটা হচ্ছে ইলেকট্রনিক স্টেট। ইলেকট্রনিক স্টেট হচ্ছে ইলেকট্রনের অবস্থা প্রকাশ করে। এখন আমরা নিউক্লিয়ার ফিজিক্স পড়তেছি, নিউক্লিয়াস নিয়ে কথাবার্তা বলতেছি। সো নিউক্লিয়াস নিয়ে আলোচনার সময় আমার ইলেকট্রনিক স্টেট কোনো ভাবনার বিষয় না। তোমরা একটা প্রশ্নের উত্তর দাও। ধরো তুমি একটা বিক্রিয়া লিখছো যে সোডিয়ামের সাথে ক্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করছে। এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাকে কেউ বলতে পারবা এইখানে যে সোডিয়ামটাকে ব্যবহার করছি, এটা কোন সোডিয়াম? সোডিয়ামের কোন আইসোটোপ? সোডিয়ামের ধরো 3টা আইসোটোপ আছে, কোন আইসোটোপটা এখানে ব্যবহার করছি কেউ বলতে পারবে? বলো তো। বলার কোনো উপায়ই নেই,
কোনো উপায় নাই, এটা জাস্ট ধরে নেওয়া হয়েছে এটা সাধারণ সোডিয়াম। কেন এরকম করা হচ্ছে? বিকজ উই আর ডিসকাসিং, ইন দিস কেস উই আর ডিসকাসিং ইলেকট্রনিক রিয়াকশন। ইলেকট্রন নিয়ে কথাবার্তা বলবো, কে কাকে কয়টা ইলেকট্রন দিছে, কে কার কাছ থেকে কয়টা ইলেকট্রন নিছে। ওর নিউক্লিয়াসের যে কি অবস্থা, দ্যাট ইজ নট ইয়োর কনসার্ন। বুঝছো আমার কথা? ওর নিউক্লিয়াস নিয়ে কোনো আলোচনা এখন করা যাবে না। আবার যখন তুমি নিউক্লিয়ার বিক্রিয়া নিয়ে কথাবার্তা বলবা, তখন আবার তুমি ইলেকট্রন নিয়ে কথা বলতে পারবে না। নিয়ম হচ্ছে এটা, মানে ওটা দরকার নেই, অপ্রয়োজনীয়, ওই 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 ইনফরমেশন এখন দরকার নাই। বুঝছো আমার কথা? ধরো আমরা যখন নেভাল আর্কিটেকচার পড়ছি, জাহাজের ডিজাইনিং, সো জাহাজের ডিজাইনে তো শুধু বডি নিয়ে কথা বললে হয় না, তোমার তো ইঞ্জিন নিয়েও কথা বলতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের কিছু কোর্স ছিল বডি হাল ডিজাইন, মানে বডি ডিজাইনের ক্ষেত্রে ওইসব অঙ্কে, ওইসব আলোচনায় কখনো তোমার ওই ইঞ্জিন নিয়ে কথা বলতো না। আছে একটা ইঞ্জিন, ধরো 200 হর্স পাওয়ারের একটা ইঞ্জিন আছে। আবার কিছু কোর্স ছিল যেগুলো মেকানিক্যাল রিলেটেড, ওইখানে আমরা যখন ইঞ্জিন নিয়ে কথাবার্তা বলতাম তখন আবার বডি হাল নিয়ে কথা আছে, কোন একটা জাহাজের মধ্যে আছে আর কি। সো ব্যাপারটা হচ্ছে এরকম, whenever you are discussing about something, বি স্পেসিফিক, যে ওইটা নিয়ে কথা বলতেছি আমরা, ওকে? এই আর কি। তাহলে আসো বন্ধু, যেটা বুঝলাম সেটা হলো এই যে ডান পাশের নাম্বার ব্যাপার না, বাম পাশের নাম্বার গুলো মিলতেছে, দেখো। ও, একটা কথা একটু তোমাদের বলা হয় নাই, সেটা হচ্ছে পজিট্রনকে কি বলে জানো? এই পজিট্রনকে বলে হচ্ছে ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেল। ইলেকট্রন এর এর অ্যান্টি পার্টিকেল। হোয়াট ইজ অ্যান্টি পার্টিকেল? প্রতিকণা বলে, বাংলায় বলে প্রতিকণা। ওকে, বিপরীত চরিত্রের। সো একটা পার্টিকেল যদি একটা অ্যান্টি পার্টিকেলের কাছে আসে, তোমাদের ধরো যে কি বলে, এটার নাম কি, হু এম আই, হু এম আই এর একটা অ্যান্টি পার্টিকেল আছে অন্য একটা পৃথিবীতে কোন এক জায়গায়, ওর নাম হচ্ছে আই এম হু। হু এম আই আর হচ্ছে আই এম হু যখন এক জায়গায় আসে, তখন হচ্ছে সব ধ্বংস হয়ে যায়, ওখানে কিছু ফোটন পাওয়া যায়, 2 পিস ফোটন পাওয়া যায় আর কি। সো যে কোনো পার্টিকেল তার অ্যান্টি পার্টিকেলের কাছে আসলে, যে কোনো পার্টিকেল তার অ্যান্টি পার্টিকেলের কাছে আসলে ওই পুরো জিনিসটা ধ্বংস হয়ে যাবে, ওখানে 2টা ফোটন পাওয়া যাবে আর কি। সো এই হচ্ছে পার্টিকেল অ্যান্টি পার্টিকেলের ধারণা। এগুলো নিয়ে আরো ডিটেল পরে জানবো, আপাতত জেনে রাখো আর কি। আচ্ছা, এবার বলো তো, আলফা রশ্মি তো লিখে ফেলছি, এবার লেখো বিটা রশ্মি কি জিনিস, বেটা রশ্মি বলো। আচ্ছা, বেটা কি রশ্মি নাকি কণা বলো তো, জানো? দুইটাই। তাহলে রশ্মি অবলিক কণা, তাকে বোথ মানে স্টাইলে লেখা যাবে। বলো এবার, বেটা রশ্মি বা বেটা কণা জিনিসটা আসলে কি? আলফা রশ্মি তো বুঝছি, আলফা রশ্মি হচ্ছে তোমার 2টা প্রোটন আর 2টা নিউট্রনের একটা প্যাকেট। আচ্ছা, বেটা রশ্মি জিনিসটা কি জানো? বেটা রশ্মি জিনিসটা কিচ্ছু না, এটা একটা ইলেকট্রন, এটা বেসিক্যালি একটা ইলেকট্রন, মানে হুবহু ইলেকট্রন না, একটু পার্থক্য আছে, বাট রাফলি তুমি ইলেকট্রন ধরতে পারো। এটা এমন একটা ইলেকট্রন যার জন্ম, লিখে রাখো এইভাবে, যার জন্ম হচ্ছে নিউক্লিয়াসে। বুঝছো? এমন একটা ইলেকট্রন যার জন্ম নিউক্লিয়াস। আচ্ছা, তার জন্ম কোথায় এটা তোমার চিন্তা করার দরকার নেই, তুমি আপাতত চিন্তা করো এটা একটা ইলেকট্রন। তাহলে এর সংকেত কি হবে বলো, এর প্রতীক কি হবে? ইলেকট্রন লিখবো, -1 লিখবো, 0 লিখবো, এটাই তার সংকেত, এটাই তার প্রতীক। বুঝছো আমার কথা? ওই যে দেখো সাদ আহমেদ 7914, ওই যে একটা ফালতু কথা বলছে, জন্মের ঠিক নেই। ওটারই ছবি তোলো, ওটারই ছবি তোলো। লিখেছো? হুম, ওকে। যাই হোক, এটাকে আবার এইভাবেও লেখা যায়, এটাকে আবার কিভাবে লেখা যায়? বেটা -1 0, নাম্বার একই থাকলে হবে, প্রতীক ডাজন্ট ম্যাটার। ঠিক আছে? আচ্ছা, বেটা দিয়েও লেখা যায় এরকম। আচ্ছা, এরপরে আসো গামা। গামা রশ্মির প্রতীক কি? এই সব কিছু আমি একটু ছোট করে ফেলবো, জায়গা লাগবে। আচ্ছা, গামা রশ্মির প্রতীক কি? ওকে, গামা রশ্মি। আচ্ছা, গামা কি রশ্মি নাকি কণা বলো? গামা কি রশ্মি নাকি কণা? বোথ না? কোথাও লেখা দেখছো গামা কণা?
বইতে একটু ভেবে দেখো তো, গামা কণা লেখা দেখছো কিনা? গামা শুধুই রশ্মি, গামা কোনো কণা না। রশ্মি মানে তরঙ্গ, তরঙ্গের কোনো ভর হয় না, কোনো চার্জ হয় না, কিছুই হয় না, অর্থাৎ এটার প্রতীক হবে গামা 00, অর্থাৎ তার কোনো ভরও নাই, চার্জও নাই। বুঝিয়াছো? গামা শুধুই রশ্মি, রশ্মি মানে তরঙ্গ, তরঙ্গের কোনো ভরও হয় না, চার্জও হয় না, সো এটা হচ্ছে গামা 00। আর এই জিনিসটা কি, যদি কেউ জানতে চাও একটু হায়ার লেভেল পড়াশোনা করো, তাদের জন্য বলে দিচ্ছি, এই জিনিসটা কিচ্ছু না, এটা হচ্ছে একটা হাই এনার্জি ফোটন। এক্সট্রিম হাই এনার্জিতে একটা ফোটন যখন মুভ করে, ফোটন আলোর কণা, ওটাকে আমরা বলি গামা রশ্মি মুভ করতেছে বা গামা রশ্মি বিকিরিত হচ্ছে। বুঝিয়াছো? আচ্ছা, লাস্ট আর একটা বলো দেখি পারো কিনা। আমাকে একটু তোমাদের বলতে হবে যে ইয়া কি, কি বলো এটাকে, ডিউটেরন কি? ডিউটেরন, এটার প্রতীক কেমন হবে? সরি, তোমাদেরকে একটু সময় দিলাম, ভাবো, ভেবে লেখো, খাতার মধ্যে আছে, শুধু কণা বললে হবে না। আমি একটু ছাদের খোঁজ খবর করি দেখি। D2 ও তো ভারী পানির সংকেত রে গরু, কি লিখতেছো সেগুলা? ডিউটেরনের প্রতীক লেখো। ওনারা পাঠাইছো আমাকে ডিটেল, কাস্টমার কেয়ারে দিছো, আমারও একটু দাও এই সামরারে। বলো, কণার মতো করে লিখবো? ও জোস তো, জারিফ হাসান, খুব সুন্দর করে লিখছিস। আচ্ছা দেখো, কণার মতো করে যদি লেখো তাহলে ডি দিয়ে লেখা লাগবে, বড় হাতের ডি। ডিউটেরন কি জিনিস ছিল বলছিলাম আমরা, এটা শিখছিলাম হচ্ছে ডিউটেরিয়াম পরমাণু নিউক্লিয়াস, তাই না? কই যেন ছিল, কোথায় একটা ছিল, কোথায় ছিল, এটাই খুঁজে বের করার বিষয়। এই যে, ডিউটেরন মানে কিচ্ছু না, ডিউটেরন মানে হচ্ছে ডিউটেরিয়াম পরমাণুটার নিউক্লিয়াস, এই যে এখানে লেখা আছে। কোথায় লাগবে আমাদের, সেখানে নিয়ে বসায় দেই। কই 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 কই, এই যে পাওয়া গেছে। তাহলে এখানে কন্ট্রোল ভি, ছোট হও, এই যে ডিউটেরিয়ামের নিউক্লিয়াস, এইটা, এই ভদ্রলোক ডিউটেরন। তাহলে এখন বলো, ডিউটেরিয়াম পরমাণু কিরকম? ডিউটেরিয়াম পরমাণু দেখতে এরকম, ভিতরে একটা প্রোটন, একটা নিউট্রন, আর বাইরে ঘুরতেছে একটা ইলেকট্রন। সেই ইলেকট্রনটাকে তাড়ায় দিব, তাহলে আমরা ওই যে কণাটা পাবো, ওই কণার চার্জ কত পাবো? ওই কণার চার্জ পাবো +1, তাহলে এখানে লেখা লাগবে +1। আর ওই কণার ভর কত পাবো? 2। তাহলে এটা হচ্ছে ডিউটেরিয়ামের প্রতীক। বুঝিয়াছো? অথবা তুমি এটাকে পরমাণুর মতো করে লিখতে পারো। কিভাবে লিখবা সেটা লেখার সিস্টেমটা হচ্ছে, তোমার এখানে লেখা লাগবে হাইড্রোজেন, হাইড্রোজেন এইচ, বাম পাশে 1, উপরে 2, আবার এখানে প্লাস। বুঝেছো? আচ্ছা, তুমি যেটাই করো দেখো নাম্বারটা সেম আসে, 1122। আচ্ছা, ওকে। তো এখন আমাদের কি হবে, আমাদের এই এই প্রতীকগুলোকে ব্যবহার করে বেশ কিছু বিক্রিয়া লিখতে হবে। ওটার জন্য রেডি হও, আর এই প্রতীকগুলোকে মাথায় রাখো, এগুলো মাথায় না রাখলে কিন্তু ঝামেলা, একটা বিক্রিয়া লিখতে পারবা না। তুমি সোডিয়ামের সাথে ক্লোরিনের বিক্রিয়া লিখতে বলছো, তুমি সোডিয়ামের প্রতীকও জানো না, ক্লোরিনের প্রতীকও জানো না, তাহলে তো হইলো না, তাই না? আচ্ছা, তেজস্ক্রিয়তা কি? কিছু পরমাণু আছে যারা স্বতঃস্ফূর্তভাবে তাদের নিউক্লিয়াস থেকে আলফা বেটা গামা রশ্মি নির্গত করে, এই ঘটনাটাকে আমরা বলি তেজস্ক্রিয়তা। সো আলফা রশ্মি কি তা তো শিখছি, দুইটা প্রোটন দুইটা নিউট্রন একসাথে থাকলে তাকে বলি আলফা রশ্মি। বেটা রশ্মি জিনিসটা কি? এটা একটা ইলেকট্রন যার জন্ম হয়েছে নিউক্লিয়াসে, কিভাবে হয়েছে পরে দেখবো। গামা রশ্মিটা কি? এটা একটা হাই এনার্জি ফোটন, আর কিচ্ছু না। সো তাহলে এখানে কিছু কথা লেখা আছে, খুব ভালো কথা। এই রশ্মি সমূহের বৈশিষ্ট্য নিম্নরূপ, অর্থাৎ তেজস্ক্রিয় রশ্মির বৈশিষ্ট্য কি? 1 নম্বর কথা হচ্ছে অস্বচ্ছ পদার্থের মধ্য দিয়ে চলাচল করতে পারে, এই কারণে আমরা ওই কি বলে, দেওয়ালের এই পাশে রাখলেও ওই দেওয়াল ভেদ করে চলে যায়। যে গ্যাস বা বায়ুর মধ্য দিয়ে যায় তাকে আয়নিত করে, অর্থাৎ চার্জিত করে ফেলে। এখন বলো তো, এই কথাটা সবার ক্ষেত্রে সত্যি না, এই কথাটা সবার ক্ষেত্রে সত্যি না, কার কার ক্ষেত্রে সত্যি বলেন তো?
কার কার ক্ষেত্রে সত্যি বলো? এটা আলফা রশ্মির ক্ষেত্রেও সত্যি, বেটা রশ্মির ক্ষেত্রেও সত্যি, গামা রশ্মির ক্ষেত্রে কিন্তু সত্যি না। কারণটা হচ্ছে গামা রশ্মি নিজেরই তো চার্জ নাই, আর একজনের চার্জিত করবে কেমনে? তোরা কি বুঝছিস আমার কথা? আলফা আর বেটা এই দুইটা হচ্ছে যখন বায়ুর মধ্য দিয়ে বা যে কোনো গ্যাসের মধ্য দিয়ে চলে তখন তাকে আয়নিত করে আর কি। গামা রশ্মি কিন্তু করে না, আর গামা করলেও সেটা অন্য কারণে করে আর কি, ডিরেক্ট করে না। আচ্ছা, এরপরে বলতেছে অন্ধকারে রাখা ফটোগ্রাফিক প্লেটের উপর দাগ ফেলে। ফটোগ্রাফিক প্লেট মানে ওই যে তোমরা হাত ঠ্যাং ভেঙে গেলে এক্স রে করো না, ওই এক্স রে প্লেট গুলাকে বলি আমরা ফটোগ্রাফিক প্লেট। ওইটার উপরে রাখলে দাগ পড়ে, ঠিক আছে? এই প্রপার্টি গুলো জানা লাগবে, এগুলো অবজেক্টিভ পরীক্ষা আসে। সো এই হচ্ছে তেজস্ক্রিয়তার মূল কথা। তেজস্ক্রিয়তা কারা দেখায়? দেখানোর মূল কারণটা এখনো মানুষের কাছে অজানা, বইতে কারণটা লেখা থাকে। প্রোটন আর নিউট্রনের অনুপাত 1:15 এর বেশি হয়ে গেলে তোমার তেজস্ক্রিয়তা দেখা যায়। অর্থাৎ সোজা কথায় মনে রাখবা, এই যে যখন তোমার প্রোটন সংখ্যা 82-র উপরে যায়, লেডের উপরে গেলেই ওরা দেখা যায় নরমালি তেজস্ক্রিয় হয় আর কি। বলতেছে বাবা গামা রশ্মি করে না কেন? আব্বু গামা রশ্মি তো নিজেরই চার্জ নাই। যার নিজের চার্জ আছে সে যখন কোনো গ্যাসাস মিডিয়ামের ভিতর দিয়ে যায় তখন আশেপাশের গ্যাসগুলোকে চার্জিত করে ফেলে। যার নিজেরই চার্জ নাই সে আশেপাশে কিভাবে চার্জিত করবে? আমার কথা কি বুঝিয়াছো? আচ্ছা, একজন বলছে গামা এত ক্ষতিকর কেন, এর তো ভরও নাই চার্জও নাই। ভালো কথা। গামা রশ্মির ব্যাপারটা হচ্ছে কি এক্সট্রিম হাই এনার্জি নিয়ে মুভ করে। তো এখন ঘটনা হচ্ছে, ধরো একজনের হাতে ছুরি নাই, চাকু নাই, লাঠি নাই, কিছু নাই, অস্ত্রপাতি কিচ্ছু নাই, বাট সে, তোমরা সবাই যখন ফ্রেন্ডরা দাঁড়ায় আসো স্কুলের মাঠে টিফিন পিরিয়ডে বা কলেজের মাঠে, তখন তোমাদের ভিতর দিয়ে না সাই করে দৌড় দিয়ে চলে গেল, বলো সে তোমার ক্ষতি করবে নাকি করবে না বলো? তার হাতে কিন্তু লাঠি সোটা ছুরি চাকু কিছু নাই। ব্যাপারটা অনেকটা ওই রকম আর কি। গামা রশ্মির চার্জ ফার্জ কিছু নাই, ভর নাই, কিচ্ছু নাই, কিন্তু তোমার ভিতর দিয়ে যখন যাবে ইল বি ফিলিং সামথিং ব্যাড। মানে আসলে তোমার ভিতর দিয়ে ক্ষতি করে আর কি, তুমি ফিল করবা না, ভিতর দিয়ে ক্ষতি করবে। এই জন্য ওই যে আগেকার আমলে যে টেলিভিশন গুলো ব্যবহার করা হতো, যে পেট মোটা বড় বড় টিভি, সিআরটি মনিটর বলে, ক্যাথোড রে টিউব মনিটর, ওই যে সিআরটি তোমাদেরকে দেখাইছিলাম আর কি, ক্যাথোড রে টিউব এক্সপেরিমেন্ট। সো ওইখান থেকে প্রচুর ফোটন নির্গত হয়, হাই এনার্জি ফোটন, যেটা আসলে গামা রশ্মি। ওই গামা রশ্মি ডিরেক্ট তোমার চোখে নাকে মুখে ঢুকতেছে, আর তুমি ওইরকম টিভির সামনে এরকম আগে ছাইটাকে বসিয়ে আছো। সো বুঝতে পারতেছো তোমার কি ক্ষতি হইতেছে? আচ্ছা, এবার আসো বন্ধু, তেজস্ক্রিয় রশ্মি তিন প্রকার, আলফা বেটা গামা রশ্মি। তোমাদের একটা মজার তথ্য দেই, তোমরা কি জানো এই নামকরণ গুলো কে দিছে? এই নামগুলো কে রাখছে? আলফা রশ্মি এটাকে বলবো, বেটা রশ্মি এটাকে বলবো, গামা রশ্মি এটাকে বলবো, কে রাখছে এই নাম জানো? কুরি না, রাদারফোর্ড। বলছিলাম আগে একদিন ক্লাসে যে আলফা বেটা গামা রশ্মির নামকরণ থেকে শুরু করে এগুলো নিয়ে বিস্তর গবেষণা ছিল রাদারফোর্ডের, যেটা আমাদের বইতে আলোচনা করা হয় না। তো যার ফলে আমরা ছোটবেলায় যখন পড়তাম ক্লাস 9-10-এ, তখন রাদারফোর্ডের কথা এত বেশি ভুল শুনতেছি যে রাদারফোর্ডের মডেল ভুল, রাদারফোর্ডের মডেল ভুল, শুনতে শুনতে আমরা ওকে ডাকা শুরু করছিলাম গাধারফোর্ড। কিন্তু পরে আসলে আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক ডিপে পড়াশোনা করে বুঝছি রাদারফোর্ড ওয়াজ অ্যান অ্যামেজিং সায়েন্টিস্ট। তার বিজ্ঞানের জগতে অনেক বড় অবদান ছিল, যেগুলো আমাদের বইতে বলে না, আমরা শুধুমাত্র তার নেগেটিভ সাইডটা দেখি। হ্যাঁ, সো ওকে গাদারফোর্ড বলার কোনো কারণ নাই, ও রাদারফোর্ড খুবই জিনিয়াস ছিল। সো আলফাবেটা গামা রশ্মি রাদারফোর্ডেরই দেওয়া নাম, এবং এগুলোকে কেন আলফাবেটা গামা রশ্মি দিছিল তার কারণটা হচ্ছে, যে রশ্মির ভেদন ক্ষমতা যত বেশি তাকে তিনি অ্যালফাবেটিক্যালি নাম দিয়ে গেছিলেন। গ্রিক অ্যালফাবেট সবার আগেরটা হচ্ছে আলফা, তারপরেটা হচ্ছে বেটা, তারপরেটা হচ্ছে গামা। সো যার ভেদন ক্ষমতা, ভেদন ক্ষমতা মানে বুঝছো তো, কোন একটা পাতকে ভেদ করে চলে যাওয়ার ক্ষমতা তাকে বলে ভেদন ক্ষমতা বা ভেদন যোগ্যতা। সো আলফা রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে কম। এই যে আলফা রশ্মি অনেক বোটকা, দুইটা প্রোটন দুইটা নিউট্রন, আমরা পড়ছিলাম না যে আলফা রশ্মি একটা ভারী দ্বিধনাত্মক কণা, এটা বেশ হেভি। হেভি তুমি চিন্তা করে দেখো যে তোমার এখানে যে আলফা বেটা গামা তিনজনের প্রতীক লেখা আছে, এর মধ্যে সবচেয়ে ভারী কোনটা? আলফা রশ্মি মানে দুইটা প্রোটন দুইটা নিউট্রন, ওরে বাবা রে বাবা। এই তোরা আমাকে একটু বলতো, এই এই প্রশ্নের উত্তর দে দেখি, পারবি কিনা দেখি, হিসাব করে বলবি আমাকে, গ্রুপে দিবি এটা, যে বেটা রশ্মির তুলনায়, বেটা রশ্মির তুলনায় আলফা রশ্মি কত গুণ ভারী, এটা বলবেন। বেটা রশ্মির তুলনায় আলফা রশ্মি কত গুণ ভারী? দ্বিগুণ চারগুণ? বন্ধুরে, ওমর ফরানের বন্ধুরে, ইনফিনিটি না, একটা এক্সাক্ট নাম্বার আছে। আমি বলতেছি না, দেখি কে কে পারে। এটা যারা পারে তাদের জন্য একটা বিশেষ
ফুলেল শুভেচ্ছা থাকবে। এই চলে আসো। আরে তিন সরি 2 বস, কতদিন পরে আসেন আসেন আসেন। এই যে দেখো, এই যে দেখো তোমাদের জন্য কাদেরকে নিয়ে আসছি। তোরা কি ক্লাস ক্লাস নাই? না ভাই, ক্লাস শেষ হলো, ও এখন একটু ফাঁকা জোস। টাইম আছে, তাই ভাবলাম যে ওদের সাথে একটু দেখা করে শিওর আসি। শিওর, তুই নিচে কই যাস? তাল আনতে যাচ্ছিস? না না, তাহলে রাখলাম। ও তাল রাখছো। এইচএসসি হ্যাঁ 24 ব্যাচ হচ্ছে আমার দেখা সেরা ব্যাচ। হ্যাঁ। এটা কি 24 না না 25? এরা 25, 25 তো আরো জোস। 25 ব্যাচ হচ্ছে আমার দেখা সেরা ব্যাচ। তুই যে চাপাবাজি করতেছিস ওরা কিন্তু ধরে ফেলছে। কোনো চাপাবাজি না, এইচএসসি 25 এর মতন ব্যাচই হয় না। হ্যাঁ, এরা অস্থির সেরা। তো যেটা বলতে চাচ্ছিলাম যে আজকে আবার এইচএসসি রেজাল্ট দিছে। তো এই যে এইচএসসি রেজাল্টটা দিল, ভাই আপনি কিছু মনে করছেন না তো? না 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 না, তোকেই লাগতো এখন আলফাবেট আমারসি পড়াচ্ছি। চলে আসছিস তো? তো আমাদের আজকে হচ্ছে এইচএসসি 2023 ব্যাচ যারা, তাদের রেজাল্ট দিল। তো তোমাদের আশেপাশের যারা ভাই ব্রাদার বন্ধু বান্ধব আছে, বন্ধু বান্ধব তো নাই, যারা ভাই ব্রাদার আছে, তাদের রেজাল্টের কি অবস্থা একটু খোঁজ খবর নিয়ে দেখো। এবার কিন্তু গত বছরের থেকে কি ভাই রেজাল্ট ভালো হয়েছে না খারাপ হয়েছে? রেজাল্ট কিন্তু ওভারঅল জিপিএ 5 কমে গেছে। জিপিএ 5 কমে গেছে, তার মানে একটু টাইট করে নাম্বার দিছে। টাইট করে নাম্বার দিছে এবং বেশ ভালো কমে গেছে, লাখের নিচে চলে আসছে। তার মানে করোনার সময় যে ফিলটা ছিল এটা এখন আর নাই। গণহারে যে পরীক্ষা দিলেই পেয়ে যাব, তার মানে 24 এর পরীক্ষায় আরো কমাবে, 25 এর পরীক্ষায় এই প্লাস পাবে না তো? সোয়াই দিবে, একদম সোয়াই দিবে। কারা ভালো করবে? আজকে শিক্ষকরা যারা আছে মনোযোগ দিয়ে ক্লাস করতেছে না, আজকে কে আছে লাস্ট পর্যন্ত যে কয়জন থাকবে আমি দেখতে চাই। এই যে 381 জন। হ্যাঁ, তুমি নাম্বারটা মনে রাখতে হবে। হ্যাঁ, ওনারা কি আমাকে মিস করে? ভাই আমি তোমাদের যে কি লেভেলে মিস করি জানো না। সারাক্ষণ আমি যখন ঘুমায় থাকি তখন আমার কাছে মনে হয় যে কি যেন মিসিং, কি যেন মিসিং। ও এইচএসসি 25 ব্যাচ। ও সেদিন শোনো, গুলশান 2 থেকে ওই মোহাম্মদপুরে রিকশা ঠিক করতেছে, বুঝছস? তুই দেখছস তো? রিকশাওয়ালা বললো কত টাকা দিবেন, তো ও বললো 25 টাকা। হ্যাঁ আল্লাহ, আমি তো ওই সেদিন ওর সাথে আন্টির জন্য সেদিন স্বর্ণ কিনতে গেছে, গোল্ডের একটা আংটি কিনতে গেছে। তো স্বর্ণকার জিজ্ঞেস করছে এটার দাম কত, কত দেয়া যায়? তো ও বলছে 25 টাকা দিব। ও 25 কে এমন মিস করা হইতেছে, ওর জীবন 25 হয়ে গেছে। ওকে বিয়ে দেওয়ার জন্য এক মেয়ে বাড়ি নিয়ে গেছি, ওকে জিজ্ঞেস করছে বয়স কত, 25 বছর। আল্লাহ, এত বেশি? হ্যাঁ, ওর তো বয়স আরো কম। আমারই তো 16, তো এরকম না। এটা তো আমার টিচার, তো আমার বয়স 7 কি 8 হবে, বেশি না। আমার 2-3 হবে। আমি আগামী বছর জন্ম নিব, দোয়া করো আমার জন্য। ওকে, সো তোমাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। হয়ে গেছে, অনেকে এ প্লাস হ্যাঁ শুনে, এটা কিন্তু হয় বুঝছো, কিন্তু যারা আগে আগে থাকে ফুল টাইম থাকে এরাই আসলে পায় আর কি। আমি একটা কথা চাপা মারিনি, ঠিক আছে? যা বলছি সত্য বলছি। আচ্ছা শোনো, এখন সিরিয়াস কথা, যে তোমাদের দেখো কেবল কিন্তু বছর শুরু হয়েছে, হয়তো অনেকেই মনে করছো যে ভাই আমার 2 মাস একটু পিছায় গেছি, বা কলেজে ক্লাস শুরু হয়েছে একটু পিছায় গেছি, এখন কি ভাই আমি অনেক পিছায় গেছি, আমি কি আসলে কভার করে উঠতে পারবো? দেখো ভাই, তোমার হাতে এখনো আসলে অনেক সময় আছে। বিশেষ করে এইচএসসি ধরো যারা 24 ব্যাচ এখন, তারা কিন্তু তোমাদের নিয়ে হিংসা করে যে হ্যাঁ 25 ব্যাচ এখন সামনে, এত বড় সময়। ওরা তো অনেক কিছু পাইছে, ফাউন্ডেশন কোর্স পাইছে, লক্ষ্য জিপিএ 5 পাইছে, ওরা তো পায় নাই। না, তার চেয়ে বড় কথা, এমনি আমি যেটার জন্য বলছিলাম যে ধরো সময়, এইচএসসি 24 এর হাতে আর মাত্র 6 মাস মতন সময় আছে। তুমি একটু নিজে চিন্তা করে দেখো তো, যদি এখনো তোমার পড়াশোনা সিরিয়াসলি শুরু না হয়ে থাকে, তাহলে তোমার জন্যও কিন্তু এইচএসসি পরীক্ষার ঠিক 6 মাস আগে কিরকম একটা প্রেসার যাবে, কিরকম একটা প্রেসার যাবে। আর ওই প্রেসার নিয়েও যদি লাভ হইতো তাও একটা কথা, লাভ নাই কিন্তু আলটিমেটলি। তো এই জন্য এখন থেকে একদম রেগুলারিটি মেইনটেইন করে যেটাই পড়ছো মনোযোগ দিয়ে পড়ো, সঠিকভাবে পড়ো এবং প্র্যাকটিস বেশি বেশি করো। তুমি দেখবা যে ওই সময়টা গিয়ে আর আফসোস হবে না যে ইস ভাইরা তো কত আগে বলছিল সিরিয়াসলি পড়াশোনা করার জন্য, ইস তখন থেকে যদি সিরিয়াস হতাম তাহলে কত ভালো হতো। তো আমি বললাম এতদিন তুমি যদি মিস করে থাকো কোনো কিছু, এইটা নিয়েও ভয় পাওয়ার কিচ্ছু নাই। মনে করো কেউ মাফ করে দিছে, ঠিক আছে, আল্লাহ মাফ করে দিছে, যে যা ঠিক আছে এখন থেকে শুরু কর। তো এখন থেকে যদি তুমি ভালোভাবে শুরু করতে পারো, তাহলে কিন্তু দেখা যাবে তোমার আর এই আগের কোনো ঘাটতি থাকবে না এবং ওই রিগ্রেট করা লাগবে না, ঠিক আছে? আর অনেকে ওই যে তোমাদের এসএসসি রেজাল্টের কথা বলতেছো, দেখো রেজাল্ট গুলোর উপর ভিত্তি করে যেসব জায়গায় ভর্তি পরীক্ষা হয় সেখানে কিন্তু এসএসসি এর ওয়েটেজটা কম থাকে, এইচএসসি টা বেশি, এইচএসসি এরটা বেশি থাকে। তো তুমি হয়তোবা এসএসসি তে তোমার হয়তোবা 5 মিস হয়েছে বা পয়েন্ট একটু কম আছে, সেটা কিন্তু কোনো টেনশনের ব্যাপার এখন পর্যন্ত না। কিন্তু আল্লাহ না করুক তুমি যদি এইচএসসি তেও সেম একটা দুর্ঘটনা ঘটায় ফেলো, আমি কিন্তু বলছি ঘটায় ফেলো, তার মানে ঘটে যাবে তা না, তার মানে এই ঘটানোর জন্য তুমি দায়ী থাকবা, কারণ এটা পুরোটা এখন তোমার হাতে। তো তখন কিন্তু ওই দুর্ঘটনা থেকে উঠে আসার কোনো জায়গা থাকবে না। তো তুমি যদি এখন জিপিএ 5 পেয়ে যাও, তখন কিন্তু পরবর্তীতে তোমার এই পয়েন্টটা যোগ হয়ে কিন্তু 9 পয়েন্টের বেশি চলে আসবে।
আর আমরা জানি 9 পয়েন্টে বেশি চলে আসলে সব জায়গায় পরীক্ষা দেওয়া যায়। সো তুমি কোনো টেনশন করো না, তো মনোযোগ দাও। এসএসসি তে যা হয়েছে হয়েছে, এইচএসসি টা খুব ভালো করে ফোকাস দিয়ে এখন থেকে সিরিয়াসলি পড়তে হবে, যেন সেম দুর্ঘটনা না ঘটে। এটার দিকে খুব কেয়ারফুল থাকবা, ঠিক আছে? একজন একটা কথা বলছে, আমি ওর কথা ধরে একটু শেষ করতে চাই, যে বলছে ভাই যদি লাক ফেভার না করে, একটা জিনিস মনে রাখবা, তুমি যদি একটা জিনিসের উপরে চেষ্টা করো এবং তাহলে হবে, কিন্তু যদি কোনো কারণে অনেক চেষ্টার পরেও তুমি দেখছো যে তোমার ওইটা আসলো না, তার মানে এটুকু তুমি নিশ্চিত থাকো তুমি যেটা আসলে আশা করছো তার থেকে আরো অনেক ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে। তো এই জন্য চেষ্টার কোনো ঘাটতি কখনো রাখা যাবে না, তোমার দায়িত্ব চেষ্টা করা, তুমি একদম জান প্রাণ দিয়ে চেষ্টা করে যাবা। এরপরে যদি লাক ফেভার না করে, তার মানে তোমার জন্য আসলে এটার থেকে আরো অনেক ভালো কিছু অপেক্ষা এবং করছে। ওইটা আসলে লাক ফেভার না করা না, ওইটা Luck লাক আরো favor অনেক করা। বেশি ফেভার করা। তোকে একটু ধৈর্যের পরীক্ষা দিতে হবে। ওই সময় আমরা কি করি, আরে জিত আর হইতো না, আল্লাহ কি এরকম কেন হইলো বল দেখি, এগুলো বলি আমরা। এইটা বলা যাবে না, এইটা বলা যাবে না। ধৈর্য ধরে লেগে থাকো, অনেক ভালো কিছু আসবে। ইনশাআল্লাহ। Thank you ভাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হ্যাঁ। অনেকে ওই যে কম্বল চাচ্ছে, Screenshot। ওদের ও, screenshot। লিখতে হবে। এটা কি? ও, এটা 5 দেখে আমরা। ও ঠিক টাটা, আছে, অনেক বস, স্ক্রিনশট হয়েছে, ধন্যবাদ। অনেক ধন্যবাদ। স্ক্রিনশট। হ্যাঁ, অনেক ধুম্বা ভাই চালে। কষ্ট করেছে। না না, সমস্যা নেই। আচ্ছা, কি রে ভাই, তুই চুমা দিতেছিস ওদের? ভালোবাসি ওদের। ভালোবাসা। আচ্ছা ঠিক আছে, এনিওয়ে, সো লেটস কাম ব্যাক। সো ঘটনা হচ্ছে আলফা পার্টিকেল সবচেয়ে হেভি, তার ভেদন যোগ্যতা সবচেয়ে কম। বেটা রশ্মি আরেকটু বেশি ভাগতে পারে, দৌড়াইতে পারে, সাই করে দৌড় দেয়। গামা রশ্মির ভেদন যোগ্যতা আরো মারাত্মক। বুঝিয়াছো? ওকে, সো এখন ঘটনা হচ্ছে, আসো এবার নিউক্লিয়ার বিক্রিয়া, বুড্ডুম। এখানে একটা বুড্ডুম আছে, বুড্ডুমটা আমি এঁকে দেই যে এখানে একটা বিস্ফোরণ হবে, এরকম একটা বিস্ফোরণ আছে আর কি। এটা বলে মাশরুম ক্লাউড। দেখছো এটা? মাশরুম ক্লাউড মানে এই যে বড় সড়ো বিস্ফোরণের পরে যে এরকম একটা ইয়া তৈরি হয়, এটাকে বলে মাশরুম ক্লাউড। আচ্ছা, তো এখন নিউক্লিয়ার বিক্রিয়া করব আমরা। চলো দেখা যাক এই প্রশ্নগুলো প্রচুর পরিমাণে পরীক্ষা আসে, উত্তর দিতে পারি কিনা আমরা। অবজেক্টিভ প্রশ্নে বেশি আসে। C14 এর নিউক্লিয়াস থেকে একটি আলফা রশ্মি নির্গত হলে কি উৎপন্ন হয়? C14 এর নিউক্লিয়াস। C14 কথাটার মানে কি বলো দেখি? এরকম দেখছো না তোমরা, C12 কার্বন 12 পরমাণুর 1/12 অংশের ভর। এই জিনিসটা কি বলো তো? এইটা দিয়ে বোঝায় ভর সংখ্যা। তাহলে C14 কে এইভাবে লিখতে হবে, সি লেখার পরে নিচে লিখতে হবে 6, আর উপরে থাকবে হচ্ছে 14। এই যে দেখো, এটা সি নিচে 6, উপরে হচ্ছে 14। C14 কে এইভাবে লেখে। কার্বন মানেই তার প্রোটন সংখ্যা 6 আর তার ভর সংখ্যা হচ্ছে 14। এমন একটা আইসোটোপ যার ভর সংখ্যা হচ্ছে 14। আচ্ছা, তারপরে কি হবে? এইটার নিউক্লিয়াস থেকে একটা আলফা রশ্মি বের হয়ে গেছে। তো যেটা বের হয়ে যাবে সেটাকে আমরা কোথায় লিখবো? উৎপাদের সাইডে লিখবো, ডান পাশে লিখবো, তাই না? তাহলে এখানে আমরা আলফা রশ্মি লিখে ফেলি। আলফা রশ্মির প্রতীক মনে আছে? +2, আর এখানে কত? 4। তাহলে বাকি থাকে কি? বাকি আর সাথে কি উৎপন্ন হবে? এটা বোঝার সিস্টেমটা হচ্ছে, বাম পাশের নিচে যত থাকবে ডান পাশের নিচেও তাই থাকা লাগবে। বাম পাশের নিচে কত? 6 আছে না? ডান পাশে এখানে দেখা যাচ্ছে 2, তাহলে এখানে কত হবে বলো তো? 4। তোমরা কি বুঝছো আমার কথা? 4 আর 2 6, ওই যে দেখো 6। বামে যা থাকবে ডানেও তাই থাকবে। বামে এখানে নিচে ছিল 6, তাহলে ডানে এখানে 2 আছে, এখানে 4 হবে। বুঝছস তো নাকি? নিচের কমেন্ট দেখি। আচ্ছা, এবার বলো, উপরে 14 ছিল, এখানে 4 আছে, তাহলে এখানে কত হবে? এখানে হবে হচ্ছে 10। ওকে, সহজ। এখন বলো তো, এই 10 দেখে কি আমরা মৌলটাকে চিনবো, নাকি এই নিচের 4 দেখে চিনবো? কোনটাকে দেখে চিনবো বলেন? কাকে দেখে আসলে মৌলটাকে চিনতে হয়? নিচের 4 দেখে চিনতে হয়। তাহলে বলো এটাকে, বলো এটাকে। 4 পারমাণবিক সংখ্যা কার? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। তাহলে এখানে তৈরি হবে হচ্ছে বেরিলিয়াম। এই জিনিসটাকে অবজেক্টিভ পরীক্ষা আসলে অনেক সময় এইভাবে লেখা দেখতে পারো। এই বস্তুটা না লিখে এটাকে কি লিখছে বলেন তো? বেরিলিয়াম 10। তোমরা কি বুঝেছো আমার কথা ছোট্ট বন্ধু? এভাবে লেখা থাকতে পারে বেরিলিয়াম 10, কারণ তার ভর সংখ্যা হচ্ছে কত? 10। বুঝলে? আচ্ছা, এইবার আসো, তোমাকে বলছে C14 এর নিউক্লিয়াস থেকে একটি বেটা কণা নির্গত হলে কি উৎপন্ন হয়? সহজ তো, আগের বার আলফা রশ্মি নির্গত করছিলাম, এখন বেটা রশ্মি নির্গত করব। তাহলে চলো করি। এইটাকে কপি করে নিয়ে যাই, একই জিনিস বারবার লিখতে পারবো না। আচ্ছা, এবার বলো, এখান থেকে বেটা রশ্মি নির্গত হচ্ছে। সো বেটা রশ্মি মানে কি বলো? বেটা রশ্মির প্রতীক কি? ইলেকট্রন -1 0, অথবা তুমি বেটা -1 0, যা ইচ্ছা দাও, কোনো সমস্যা নেই। এইটা লিখলে প্লাস, বাকি থাকে কি বলেন তো? এখানে ছিল কত? 6, তাহলে এখানে কত আছে? -1, তাহলে এখানে কত হবে? 5 নাকি? 5 হবে। এখানে হবে হচ্ছে 7। ও গরু,
6 আছে ওই পাশে, এই পাশে -1 আছে, তাহলে এখানে আর কত লিখলে এই দুইটাকে যোগ করলে যেন ওইটা হয়, এইটা 7 আর -1 যোগ করলে তো 6 হবে, বুঝিয়াছো? আচ্ছা উপরে এখানে 14 আছে আর এখানে 0, তাহলে এখানে কত হবে, পুরো 14টা রয়ে যাবে না, এখানে যে 14 রয়ে যাবে। আচ্ছা তারপরে এখানে কি করব আমরা, তাহলে এটা কে, এই মৌলটা কে চিনতে হবে আমাদের, এটা কে, নাইট্রোজেন, তাহলে হচ্ছে নাইট্রোজেন 14 তৈরি হয়েছে। তোমরা কি বুঝেছো আমার কথা? এটাকে আমরা এইভাবে লিখবো, এটা হচ্ছে নাইট্রোজেন 14, বুঝলে নাকি? ওকে। নাইট্রোজেন 14 এর নিউক্লিয়াসকে একটি উচ্চ গতিসম্পন্ন আলফা রশ্মি দিয়ে আঘাত করায় লিথিয়াম 7 উৎপন্ন হয়। বিক্রিয়াটি সম্পূর্ণ করো। N14 এর নিউক্লিয়াস, N নিচে 7 উপরে কত 14, এটা নিউক্লিয়াসকে একটা উচ্চ গতিসম্পন্ন আলফা রশ্মি দিয়ে আঘাত করছে। এখন যা কিছু দিয়ে আঘাত করি সেটা কি জানো, যোগ হবে। কেন বুঝছো তো? ধরো আমি বললাম আমি তোমার নানার মাথায় একটা লাঠি দিয়ে ফিটানি দিলাম, যার ফলাফলে তৈরি হইলো হচ্ছে খুলি প্লাস 2 গ্রাম ঘিলু। সো বিক্রিয়াটা কিভাবে লিখবা, তোমার নানার মাথা যোগ হচ্ছে লাঠি, বিক্রিয়া করে হচ্ছে খুলি প্লাস 2 গ্রাম ঘিলু, বুঝছো না? এরকম আর কি। তাহলে আমরা আলফা রশ্মি দিয়ে আঘাত করছি মানে কি আলফা রশ্মিকে অ্যাড করবো এখানে, তাহলে এখানে কি লিখবো, আলফা লেখার পরে এখানে কত লিখবো, +2 আর এটা হচ্ছে 4। তোমরা কি বুঝেছো আমার কথা? আচ্ছা তাহলে আলফা রশ্মি দিয়ে আঘাত করছি, আঘাত করার পরে প্রোডাক্টে কি পাওয়া গেছে, লিথিয়াম 7 উৎপন্ন হয়েছে। লিথিয়াম 7 কে এভাবে লেখে, লিথিয়াম 3 উপরে 7 প্লাস প্লাস, বাকি থাকে কি বলো, এখানে 7 আর 2 9, বাম পাশে ছিল নিচে কত 7 আর 2 9, এখানে 3 আছে, তাহলে এখানে কত হবে 6, বুঝিয়াছো? আচ্ছা তারপরে উপরে 14 আর 4 কত 18, 18 মধ্যে থেকে 7 চলে গেলে কত থাকে 11, তাহলে এটা কি কার্বন। অদ্ভুত একটা আইসোটোপ তৈরি হয়েছে C11, এই যে এটা হচ্ছে C11, বুঝছিস তোর আমার কথা? আচ্ছা ওকে। বিক্রিয়াটিতে এ আর বি এর মান বাইর করো। একটা বিক্রিয়া দিছে, একটা নিউক্লিয়ার রিঅ্যাকশন, এখানে ছোট হাতের এ আর ছোট হাতের বি এর মান বাইর করতে হবে। এখন তোমরা কি বুঝতে পারতেছো ছোট হাতের এ বলতে কি বোঝাচ্ছে আর ছোট হাতের বি বলতে কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে আলফা কণার সংখ্যা বা আলফা রশ্মির সংখ্যা, যে কতগুলো আলফা রশ্মি বের হয়ে গেছে। আর বি বোঝাচ্ছে হচ্ছে বেটা কণার সংখ্যা। এটা হচ্ছে বেটা কণার সংখ্যা, একটা হচ্ছে আলফা কণার সংখ্যা, একটা বেটা কণার সংখ্যা, ছোটদের এ আর বি। এখন এই জিনিসটাকে করার একটা ম্যাথমেটিক্যাল ভালো উপায় হচ্ছে অ্যালজেব্রিক প্রসেস ফলো করা। খেয়াল করে দেখো, আমরা একটু কি শিখছিলাম, বাম পাশের নিচের যে নাম্বারটা ওটা কি ডান পাশের নিচের নাম্বারগুলোর যোগফল না? তাহলে আমরা একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে বাম পাশের উপরের নাম্বার দিয়ে কাজ শুরু করতে পারি। সেটা হচ্ছে 237 ইকুয়াল টু কত হবে জানো, 209 যোগ হবে হচ্ছে 4a যোগ হবে হচ্ছে 0 ইন্টু বি। তোমরা কি ব্যাপারটা বুঝছো? এর বাম পাশে উপরে কত ছিল 237, ওই যে 237 ইকুয়াল টু এর ছিল 209, ওই যে 209, এই এ সংখ্যক 4 ছিল, তাহলে 4a হবে না? বুঝছো আমার কথা নাকি? এ সংখ্যক আছে এই বস্তুটা, তাহলে একটা থাকলেই তো 4 থাকতো, তাহলে এ সংখ্যক থাকলে কত 4a হবে। এ কি আছে, ভর হচ্ছে 0, বি সংখ্যক আছে তাহলে 0b। তাহলে এখান থেকে দেখো তোমরা খুব সহজেই এ এর মান বের করে ফেলতে পারবা। তাহলে a ইকুয়াল টু কত আসে, 237 মাইনাস হচ্ছে 209 ভাগ হচ্ছে 4, তাহলে কত আসে, এটা মনে হয় 7 না কত জানি 4 কত জানি আসে। 237 মাইনাস হচ্ছে 209 ভাগ হচ্ছে 4, মানে 7 আসবে আর কি, 7। একটা আনসার হয়ে গেছে, এটা একটা আনসার। আলফা রশ্মি বেরোবে হচ্ছে 7টা। আচ্ছা তাহলে এখন পরের অংশটা করি। এখন আবার আমরা বলতে পারবো 93 ইকুয়াল টু, দেখো আবার 93 ইকুয়াল টু 83 প্লাস 2a প্লাস, সরি প্লাস তো না, এটা কত হবে মাইনাস হচ্ছে b, ওই যে b ইন্টু -1 মানে b। তাহলে এবার কি করবা, 93 মাইনাস 83 তারপরে হচ্ছে তোমার -2 ইন্টু 7, কারণ a এর মান হচ্ছে 7, এই যে a এর মান 7 এখানে বসাই দিছি, ইকুয়াল টু হচ্ছে -b। তাহলে এটা করে দেখো কত আসে, 93 মাইনাস হচ্ছে 83 মাইনাস হচ্ছে 14, মানে 4 -4, তার মানে b ইকুয়াল টু কত থাকে 4। এটা আরেকটা আনসার। তোমরা কি বুঝছো আমার কথা ছোট্ট বন্ধুরা? আলফা এবং বেটা রশ্মির সংখ্যা পাওয়া গেছে। তবে জেনে রাখো এই প্রশ্নটা ভুল, এটা বুয়েটে আসা একটা প্রশ্ন।
প্রশ্নটা ভুল। তার কারণটা হচ্ছে একই সাথে কখনো কোনো তেজস্ক্রিয় বিকিরণে আলফা রশ্মি বেটা রশ্মি একসাথে নির্গত হয় না। সো এটা ভুল। বাট বুয়েটে দিছে, তোমার আনসার করে আসতে হবে যে এর মান কত, বি এর মান কত। তুমি তো আর বলবা না আপনি জানেন কি আপনি ভুল কথা বলেছেন, না তোমার এত পাকনামি করার দরকার নাই, তোমার বাইর করতে দিছে তুমি বাইর করে দিয়ে চলে আসবা। বাট তুমি কনসেপ্টের জন্য জেনে রাখো যে একই সাথে কোনো বিক্রিয়া আলফা রশ্মি বেটা রশ্মি নির্গত হয় না। আলফা রশ্মি নির্গত হয় যে কারণে সবল নিউক্লিয় বলের প্রভাবে, আর বেটা রশ্মি নির্গত হয় দুর্বল নিউক্লিয় বলের প্রভাবে। এগুলো তোমরা ফিজিক্সে পড়বা, দুইটাই একসাথে অ্যাক্টিভেট হয় না। হয় সবল নিউক্লিয় বল কার্যকর হয়, না দুর্বল নিউক্লিয় বল, যে কোনো একটা কার্যকর হয়, উল্টাপাল্টা ঘটে, যার ফলে এক একটা করে নির্গত হয় আর কি। আচ্ছা, তোমাদের এটা বাড়ির কাজ থাকবে, হোমওয়ার্ক HW। কি আছে এখানে দেখো, নাইট্রোজেন 14 এর সাথে কি দিয়ে বাড়ি দিলে C11 আর হচ্ছে হিলিয়াম 4 তৈরি হয়। এই শূন্যস্থান পূরণ করা লাগবে, বুঝেছো? আমি যেমন কয়েকটা ধুমধাম করে দেই, দেখো এই যে ওই প্রশ্নটারই এই গ্যাপ করা আছে এখানে। এখানে আছে 7, এখানে 6 আর 2 8, তাহলে এখানে কত হবে নিচে? এখানে থাকবে হচ্ছে 1। আচ্ছা, তারপরে এখানে কি আছে? এখানে 14 আছে, এখানে 11 আর 4, তাই না? 11 আর 4 কত? 15। 15 আছে, তাহলে এখানে 14, তাহলে এখানে কত হবে? 1। 1 1 কে বলেন তো? এটা 1 1 কে হবে? দেখি কে কে পারে। হাইড্রোজেন, ইয়েস, সিম্পল হাইড্রোজেন। এটাই আনসার, বুঝেছো? পারবা তো? আচ্ছা, এখানে অক্সিজেন 8 আর এখানে 0, 8 আর 0, তাহলে এখানে 1 আছে, তাহলে এখানে কত হবে? 7 হবে। 16 আর 1 17, 17 এর মধ্যে 1 চলে গেছে, তাহলে এখানে কত? 16। 7 কে নাইট্রোজেন, বুঝেছো? এই বাচ্চা জিনিস পারবি, করিস নিজেরা। তারপর এখানে লাস্টে একটা প্রশ্ন আছে, এই বিক্রিয়ায় নির্গত আলফা আর বেটা রশ্মির সংখ্যা কত? দেখি, এগুলো করে গ্রুপে জমা দিবেন, দেখবো আমরা কার কি হয়েছে। সিম্পল অঙ্ক, ইজি অঙ্ক। আচ্ছা, সো নিউক্লিয়ার বিক্রিয়া কয় প্রকার, কি কি, এগুলো একটু নিজেরা দেখে নিও। ফিশন মানে কি? এটাকে বাংলায় আমরা এইভাবে লিখি ফিশন, 9 10 এর পড়া ফিশন, আর এটাকে আমরা লিখি ফিউশন। ফিউশন। তো এই ক্ষেত্রে কি হয়, একটা বড় পরমাণু ভেঙে গুঁড়ো গুঁড়ো কতগুলো পরমাণুতে পরিণত হয়। আর এক্ষেত্রে কি হয়, ছোট ছোট কয়েকটা জোড়া লেগে একটা বড় পরমাণুতে পরিণত হয়। যেটা 4 অক্ষর ওটা বড় হয়ে যাবে প্রোডাক্ট, যেটা 3 অক্ষর সেটা বড়টা ভেঙে ছোট ছোট হয়ে যাবে, বুঝতে পারছো? আর ট্রান্সমুটেশন কি জিনিস? এক মৌল আর এক মৌলে পরিণত হওয়া, এটাকে বলে ট্রান্সমুটেশন। অ্যাকচুয়ালি ট্রান্সমুটেশনের অনেক ক্লাস আছে, অনেক লেভেল আছে, সো এগুলোর আলোচনা করা যাচ্ছে না, বইতে জাস্ট নাম আছে বলে আমরা লিখছি। এই যে ট্রান্সমুটেশন কি বলতেছে, ট্রান্সফরমেশন অফ ওয়ান এলিমেন্ট টু দ্য আদার, মানে এক ধরনের মৌল আর এক ধরনের মৌলে রূপান্তর হয়ে যাওয়া, এটাকে বলে ট্রান্সমুটেশন। এটা তেমন জরুরি না, বইয়ের মধ্যে আবল তাবল লিখছে। আচ্ছা, তো এই যে ফিশন মানে স্প্লিটিং বা ভাঙন, এই যে ফিশন, ফিশন 3 অক্ষর ফিশন। সো এখানে কি হবে, এই যে ইউরেনিয়ামকে তুমি নিউট্রন দিয়ে বাড়ি দিছো, বাড়ি দেওয়ার ফলে ক্রিপ্টন তৈরি হয়েছে, ব্যারিয়াম তৈরি হয়েছে, 3টা নিউট্রন বের হয়ে গেছে, বিপুল পরিমাণে শক্তি বের হয়ে গেছে। এই বিক্রিয়াটাকে আমরা কি বলবো? বড় একটা পরমাণু ছিল সেটা ভেঙে ছোট ছোট কয়েকটা পরমাণুতে পরিণত হয়েছে। সো এটা হচ্ছে আমাদের ফিশনের এক্সাম্পল, FISSION, ফিশন, ফিশনের উদাহরণ। আর ফিউশন কি? ব্লেন্ড হওয়া, একীভূত হওয়া, ছোট ছোট পরমাণু ব্লেন্ড হয়ে বড় একটা পরমাণুতে পরিণত হবে। এই যে দেখো, এটাও হাইড্রোজেন, এটাও হাইড্রোজেন, কিন্তু এটা ডিউটেরিয়াম, এটা ট্রিটিয়াম। ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম এক জায়গায় হয়ে কি হয়ে গেছে? হিলিয়াম তৈরি করছে। এই বিক্রিয়াটা নরমালি তোমাদের ওই যে আমাদের ওই যে সূর্যে ঘটে আর কি। সূর্যে বেসিক্যালি আরো অনেক ধরনের বিক্রিয়াই ঘটে, দিস ইজ ওয়ান অফ দ্য রিঅ্যাকশনস। তো দুই ক্ষেত্রেই ফিশন এবং ফিউশন দুই ক্ষেত্রে দেখো বিপুল পরিমাণে শক্তি কিন্তু বের হয়, বুঝিয়াছো? তবে আমাদের পারমাণবিক চুল্লিতে কোনটা ঘটানো হয় সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে পারমাণবিক চুল্লিতে, পারমাণবিক চুল্লি। আর তোমার এই যে ফিউশন, এটা হচ্ছে সূর্যের মধ্যে ঘটে, সূর্যে ঘটে বা যে কোনো গ্রহে, সূর্যে বা যে কোনো গ্রহে, গ্রহের যে গ্রহ তো না, ইন্নালিল্লাহ, নক্ষত্র, নক্ষত্র। সো আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান, টাটা। হোপফুলি তোমরা নিউক্লিয়ার রিঅ্যাকশন শিখছো এবং ফিউচার নিউক্লিয়ার সায়েন্টিস্ট তোমাদের মধ্যে লুকায় আছে। আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে তোমাদের মধ্য দিয়ে নিউক্লিয়ার পাওয়ার্ড বাংলাদেশ দেখব। যদিও আমরা অ্যাটমিক পাওয়ারের মধ্যে ঢুকছি, বাট আমাদের নিউক্লিয়ার পাওয়ারের দিকে যাইতে হবে। অলমোস্ট সেম জিনিস, বাট অনেক পার্থক্য আছে আর কি। সো এনিওয়ে, আল্লাহ হাফেজ, টাটা।